শুরু করতে চাই আজকের এই ভূত এফএমের আজকের এই এপিসোডটি চমৎকার একটি ঘটনা দিয়ে, এবং এই ঘটনাটি যতটা ভয়ের ততটাই অবাক করার মতো। ঠিক ভয়ের বলবো না, অবাক করার মতো, এবং কোনো একজন মানুষের খুবই নিজস্ব একটি ঘটনা, যিনি আজকে স্টুডিওতে আছেন, যার ফ্যামিলি মেম্বারের বাইরে কেউই বেসিক্যালি এই ঘটনাটি জানতেন না। আজকে আপনার সাথে শেয়ার করবেন। শ্রোতারা যারা রয়েছেন তাদের সবার সাথে শেয়ার করবেন, এবং এই ঘটনাটি ঘটেছে একদম তার নিজের একটি ঘটনা। আমরা মাছ নিয়ে অনেক ঘটনা শুনেছি, এবং সেই সমস্ত ঘটনাগুলো সাধারণত হয় মাছ ধরা নিয়ে বা মাছ কিনে বাড়ি ফেরা নিয়ে, এবং শহরের মধ্যেও যে এরকম ঘটনা ঘটতে পারে, এটা খুব অদ্ভুত টাইপের একটা ব্যাপার। আমরা শুনে আসি ঘটনা। শুরুতে জানতে চাইবো আপনার নাম এবং আপনার। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি মেহনাসা পাপড়ি, এসছি ধানমন্ডি ভুতগলি থেকে। তো আপনি ফার্স্টেই যেটা বললেন যে আজকে ফার্স্ট টাইম যে আফটার মাই ফ্যামিলি, মানে আমার ফ্যামিলির দুজন ছাড়া আজকে যে ঘটনাটা আমি অনলাইনে শেয়ার করছি, সেটা হচ্ছে আমার লাইফে 2011-এ ঘটনাটা ঘটে যায়। আসলে খুব ভয়ঙ্কর বা রংচঙে ও ধরনের আমি কিছু বলবো না। ঘটনাটার স্টার্টিংটা এরকম ছিল যে 2011 ফেব্রুয়ারিতে আমার সাথে তাহানুন বশির রানা নামে একজনের পরিচয় হয়। মাধ্যমে হচ্ছে আমার ভাগ্নি মালিহা মাহিমা, ওদের পরিচয় ছিল আগে থেকে। তো তার সাথে খুব ভালো ইন্টিমেন্সি, একটা সময় তার ফ্যামিলির সাথে আমার খুব ভালো ইন্টিমেন্সি, এবং সবার সাথে বেশ, আমার ফ্যামিলির সাথে তাদের ফ্যামিলির সাথে খুব ভালো একটা ইন্টিমেন্সি আমাদের হয়ে যায়। অ্যান্ড উনি ঢাকায় আসে, বেশ কয়েকবার আমাদের দেখা হয়। লাস্ট টাইম এভাবে আর কি অনেকটা সময় চলে, এবং খুব ভালো বন্ধু বলতে যা বোঝায়, একজন বড় ভাই, একজন ভালো বন্ধু, একজন ভালো ওয়েল উইশার। উনি আসে, এবং মাঝে মধ্যে একটা ফোনে আমাদের মধ্যে কথা হতো যে আমরা যে যেখানেই যে সবসময় বলে যাব তাকে, কেউ কাউকে ইনফর্ম করব যদি আমরা কখনো আজরাইলও আসে আমাদেরকে ফান করে আমরা এরকম বলতাম যে আমি তোমাকে বলবো, উনি বলতো যে তুমি আমাকে বলবে। এইভাবে আমাদের খুব ভালো মানে কিছু আপনি খুব মজার একটা ইনফরমেশন দিয়েছিলেন আমাকে, যে যদি এরকম ধরনের কোনো একদম মৃত্যুর সময় হয়, আজরাইল এসেও যদি বলে যে তোমাকে এখন জান কবজ করবো, তখন আমি বলবো যে প্লিজ ভাই, আমার একজন বন্ধু আছে, আমি তাকে একটু জানাই। আর সেও বলবে যে ভাই, আমার একজন বন্ধু আছে পাপড়ি, ওকে আমি একটু জানাই। তো ব্যাপারটা এতটাই আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা এত ভালো ছিল, এবং আমাদের দুই ফ্যামিলির মধ্যেও প্রচন্ড ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। তো এভাবে চলছিল, খুব ভালো মন্দের মাঝে আমাদের সময় যাচ্ছিল। ফেব্রুয়ারি থেকে আমি ডিরেক্ট সেপ্টেম্বরে চলে আসছি 2011। তো 11তে সেপ্টেম্বরের তারিখটা আপনার হচ্ছে 26-27 তারিখে উনি হঠাৎ করে ঢাকায় আসা। উনি চিটং থাকতো, এখানে ওনার বিজনেস। ঢাকায় আসে, তো ঢাকায় আসার পর আমার সাথে মিট করার কথা হয়, এবং ওদিন কোনো আসলে দেখা হবে বা কথা বলবো এরকম কোনো প্রিপারেশন ছিল না। সাডেন আমি জাস্ট সারপ্রাইজড। তো এরপর উনি আমায় ওনার ছোট ভাই ছিল জাফর, তুলিয়াপু, এরা আমাকে নক করলো যে পাপড়ি আপনি আসেন, আমরা লাঞ্চ করব। আমরা জিগাতলা কড়াই গোস্তে লাঞ্চ সারলাম। তো ওদিন আমি খানিকটা সিক ছিলাম। এখন ওরা বলছে যে ওয়েদারটা আপনার দুর্গা পুজোর ঠিক ওই ইভটাতে, একদম জাস্ট ওই মোমেন্টটাতেই পুজো হবে স্টার্টিং, এরকম সময় হয়তো। তো ওই সময়টাতে শরতের সময় কাশফুল আমারও খুব ভীষণ দেখার ইচ্ছে বলছিল, আমরা একটু আশুলিয়ার দিকে যাই, চলো ঘুরে আসি সবাই মিলে। তো উনি সাথে করে মাইক্রো নিয়ে এসেছিল। তো আমি বললাম যে আসলে আজকে না, লিভ ইট, আমি আর কি ওদিন এড়িয়ে যেতে যাচ্ছিলাম, বা অন্য এক সময় হয়তো যাবো। তো তারপরেও অনেক রিকোয়েস্টের পর কেন জানি আমার আসলে সেদিন আসলে যাওয়ারও প্ল্যান ছিল না, বাসায় কিছু কাজ ছিল। হঠাৎ যাওয়া হয়, যাই সবাই মিলে আমরা, ওরা দুজন, মোট 4 জন ছিলাম, আর ড্রাইভার 5 জন। তো গেলাম সেখানে, আশুলিয়াতে গেলাম, অনেক ঘুরলাম। তারপরে যেটা আমি বলিনি, আমরা পানিতে চড়তে মানে নৌকায় চড়তে চেয়েছিলাম, যেহেতু তখন মানে পুরো বর্ষা, পানি চারিদিকে ভরা, মোটামুটি বেশ ভালোই পানি আছে, গায়ে নৌকা উঠতে চেয়েছিলাম। তো উনি রানার যেটা হয়েছিল, ওনার পানিতে প্রচন্ড ভয় ছিল, ঠিক আছে। ওনার আম্মার একটা রেস্ট্রিকশন ছিল পানি এবং মাছ রিলেটেড ব্যাপারগুলো একটু এড়িয়ে যাওয়ার জন্য। ওঠা হয়নি। ওখানে ফুচকা খেলাম, তারপর টঙের দোকানে চা খেলাম। আমরা 4 জন ওইখানে যতটুকু ভালো কিছু সময় পাস করা সম্ভব আমরা ওইখানে অনেক এনজয় করেছি। তো ফেরার সময় যেটা হয়, একটা জায়গায় টোল বা চেকিং একটা পয়েন্ট আছে, যারা আসলে গিয়েছেন বা রেগুলার যেয়ে থাকছেন হয়তো খেয়াল করবেন। পুলিশ চেকিং এর পরের যে প্লেসটা, এখানে মাছ বিক্রি হচ্ছে বাজারের আগে, ঠিক আছে। মাছ বিক্রি হচ্ছে বলতে মাছগুলো এরকম যে
যে কেউ দেখে পছন্দ হওয়ার মতো। যেমন আমি যে মাছ খুব একটা পছন্দ করি না, সেখানে আমার ভাল লাগছিল মাছগুলো দেখতে, একদম তরতাজা ফ্রেশ মাছ, জাস্ট নদী থেকে উঠাচ্ছে, ঢালছে আর বিক্রি হয়ে যাচ্ছে, রেখে দিচ্ছে বা পরে দিচ্ছে সেটা না। আমরা দেখছি যে প্রচুর কাস্টমার নিচ্ছে। তো তুলি আর জাফর যেটা বললো, যেহেতু তাদের সংগঠনের বড় ভাই ছিল রানা, তো ওনাকে বলছিল ভাই কিছু মাছ নিয়ে দেন। তো উনি বলছিল এখন এই টাইমে, আমিও না করছিলাম কারণ আমিও মাছ খুব একটা পছন্দ করি না। তো ওরা নিবে, এখন আমি বললাম যে কি করা যায়। তো বললো এখন যদি না নিই হয়তো তারা ভাববে যে এটা আমার, আমি টাকা পয়সার জন্য আমি নিচ্ছি না, মানে কিপটামো করছি। ওয়েল আমি আর কিছু বলি নাই। তো তখন তাদের জন্য তারা যেটা হলো যে 4.5-5 কেজি নিয়ার বাই একটা রুই মাছ, আর কি রুই মাছের ওজন করতে গেলে মানে 4.5-5 কেজি দুটো মাছ উঠলো। একটাই নিয়ার বাই আপনার 3.5-4 কেজি, একটা ছোট্ট আর কি দিয়েছিল 5 কেজি সমান করার জন্য। দুটো মাছ, তারপর তেলাপিয়া মাছ ছিল, একদম জীবন্ত পুঁটি মাছ ছিল, স্যাংরা মাছ, এরকম বেশ কিছু পাঁচমিশালি মাছ মিক্স করে নেওয়া হলো। এবং আমরা উঠে আসলাম। তো উঠে আসার পর একটা জায়গায় আমরা মানে উঠে আসার পর যেটা হচ্ছে তুলি আর জাফর ভাই নেমে যাবে হচ্ছে আপনার মিরপুরের দিকে। মিরপুরের দিকে নেমে যাওয়ার সময় উনি ওরা নেমে গেল। নেমে যাওয়ার সময় ওদের যে প্যাকেট গুলো নিয়েছে, সেই প্যাকেট গুলো নেওয়ার সময় আমরা তখন খেয়াল করলাম যে মাছ কিছু মিসিং, এবং রুই মাছটা যেটা ছিল, দুটো মাছ উঠেছিল 5 কেজির মধ্যে, একটা মাছ এখানে নাই, বড় মাছটা সেখানে মিসিং। তো গাড়িতে আপনারা 4 জন? হ্যাঁ, আমরা 4 জন আর ড্রাইভার সামনে। ঠিক আছে, তো এখানে মিসিং হওয়া যেটা হচ্ছে যে মাছগুলো আপনারা দেখেছেন যে 10 টাকার যে বাজারের ব্যাগ আছে সেগুলো তো গিট মেরে দেওয়া হয় মাছগুলোতে, প্যাকেটগুলোতে, যাতে মাছগুলো যেহেতু জীবন্ত পড়ে না যায় বা ছুটে লাফিয়ে না পড়ে যায়। তো সেম ভাবে মানে সবগুলো প্যাকেটই কিন্তু আনলক, মানে আপনার গিট মারা আছে, কিন্তু মাছ একটা মিসিং হওয়ার কোনো চান্সই নাই, এবং আমরা কোথাও নামিও নাই তখন, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমাদেরকে ব্যাক করতে হবে। তো এখন আমরা ভাবছি হয়তো লোকটা কি দিয়েছে বা কম দিয়েছে, কম দেওয়ার কোনো স্কোপ নেই, কারণ ওই আপনাদের সামনেই দিয়ে। রাইট, এবং আমরা ছবি তুলেছি কিন্তু পথে, আমরা যে মাছ, বিশাল বড় মাছ যেটা আমরা ছবি তুলেছি, মাছটা আর কি উনি হাতে নিয়ে ছবি তুলেছে, ওনার ফুটেজ গুলো আমার কাছে ছিল। তো মাছটা নিয়ে উনি ছবি তুলেছে। আমরা অনেক ফান করতে মানে এসছি, যেটা গাড়ির মধ্যে ছবিটা উঠেছে মাছের ছবিটা, যে মাছটা তো খেয়েই ফেলবো, আগে ওর বেচারির একটা মানে প্রোফাইল পিকচার রেখে দেয়, এইভাবে ফান করে আর কি একটা ছবি রাখা হয়েছিল। তো মাছওয়ালা যে দেয় নেই সেটার কোনো স্কোপ নাই। এবং জাফর ভাই এবং তুলি নামার সময় কিন্তু ওরা বলেছিল মাছ একটু কম কম মনে হচ্ছে। তো ওইটা আমরা যেহেতু আর ওজন মেপে তখন তা দেখা সম্ভব, ওইভাবে এত কিছু সম্ভব না, নিয়ে এসছি। তো লাস্টে আমি নামবো, নামার সময় যেটা হয় আমি ধানমন্ডির দিকে নামবো, উনি আমাকে নামিয়ে দিয়ে যায়, আমি নামি, এরপর বাসায় চলে আসি। ইউজুয়ালি ফ্রেশ ওই মাছগুলো সেদিন আর কিছু না করো ভাবেই ফ্রিজে রেখে দেওয়া হয়, রাতে যায়। আর মাছটা আসলে নেওয়ার একটা রিজন আমার ছিল যে আমি হয়তো পরে নিতামই না, আমার মেজো পাপু মাছ খেতে ভীষণ ভালোবাসে। তো আমার মনে হচ্ছে ওকে একটা সারপ্রাইজ দেওয়া হবে যে একদম ফ্রেশ আশুলিয়া থেকে তাজা মাছ, আমরা ফরমালিন ফ্রি মাছ নিয়ে এসেছি। তো পুষ্পাপুকে খাওয়ানোর জন্য মূলত মাছগুলো আনা হয়েছিল। আমি মাছগুলো রেখে দিই। এরপরে যেটা হয়, রাতে উনি ওই দিন রাতেই চিটং ব্যাক করেন। উনি যে কাজটাতে এসেছিল কাজটা হয়ে গিয়েছিল, তারপরেও মানে সেদিন চলে যায় যে ঠিক আছে আমরা নেক্সট আসবো, নেক্সট এসে আমরা সবাই ফ্যামিলি ট্যুর, আমরা সবাই মিলে অন্য কোথাও যাব, এরকম একটা প্ল্যানে হয়। উনি চলে যায় চিটাং ওদিন বাসেই, রাতে উঠে নাইটে উঠে যায়, এবং আমার সাথে প্রায় পুরোটা বাসই কথা হয়েছে, এবং প্রচুর ফোনে কথা বলতে ভালোবাসত উনি। কথা হচ্ছে, এবং খুব এর মধ্যে একবার হয়েছে যে বাসে উনি ঘুমোচ্ছে। তো উনি বেশ হেলদি এবং হাইট অনেক ভালো ছিল, পাশে একজন শুয়েছে, তো আমাকে ফোন দিয়ে হাসছে ভীষণ যে দেখো আমি এখন একা সিটে বসেছি, আমি কি করে। তখন বললো আমার পাশে যে বসেছিল তার, আমি ঘুমের মধ্যে তার বুকে এমন জোরে পা ঝরে দিয়েছি যে মানে এতটাই ফ্রেশ কথা যে সে হাসছে, মানে এত স্পন্টিনিয়াস যে সে যে কোথাও যাবে বা কোনো কিছু হবে, তখনও সেটা মানে আমাদের কারোর মধ্যে ছিল না। যে তারপর গেল উনি 4:30, ভোর 4:30 খানিক পরে ফোন দিল আমাকে বাসায় পৌঁছে, যে কোথায়, আমি বাসায় পৌঁছেছি। আমি ঠিক আছে তাহলে ঘুমিয়ে পড়েন, সারাদিন রাত জার্নি হয়েছে। পরে উনি আছে ঠিক আছে, আমি ভালো আছেন, হ্যাঁ ভালো আছি, একটু টায়ার্ড লাগছে, এই হচ্ছে টায়ার্ড লাগছে। আমি ও আরেকটা কথা বলেছে যে আমি কথা বলবো এখন, আমি বললাম না সারাদিন তো দেখা হয়েছি আর জার্নি করে এসছেন, এখন ঘুমোতে হবে, আর আমিও ঘুমোবো। তো ইউজুয়ালি আমি ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম, এবং সেও আমাকে বাই বললো ঠিক আছে ভালো থেকো, এইটুকু বলে ঘুমিয়ে গেল। 11:30 মানে 11:20 দিকে আমার মোবাইলে পরদিন সকালে একটা ফোন আসে তার নাম্বার থেকে। ফোনটা করেছে তার মেঝো বোন উজমা আপু।
তুমি ফোন দিয়েই আমি ওনার কথা বুঝতে পারছি না, প্রচন্ড কান্না পাপড়ি, কি হয়েছে আমি আমি ঘুম চোখে বুঝতে পারছি না। তো আমায় বললো যে পাপড়ি ভাইয়া তো নেই। তা আমি মানে আমি জাস্ট স্টাক, আমি বুঝতে মানে প্রথমে আমি ওটা বুঝতে পারছি না, নিতে পারছিলাম না যে আসলে কি বলছে। তো এরপর যেটা হয়েছে যে আমি আমি কি আমি বুঝতে পারছি না, আবার বলার জন্য তাকে ক্লিয়ার করার জন্য আবার সে বললো যে ভাইয়া তো নেই, বাপি আসলে তোমার সাথে কি হয়েছিল। তো আমি তখন বলছি আমি আসলে ভেবেছি উনি ফান করছে, বিকজ রানার এই ধরনের ফান করার অভ্যেস ছিল। তো উনি এরপর আমায় বললো যে আসলে গতকালকে ভাইয়া রাতে আসার পরে একটু করে খাওয়া দাওয়া করলো এবং ভাইয়ার হার্ট অ্যাটাক, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে, যে যার কারণে সে মারা গেছে আজকে সকাল 7:30 8টার পর 8টার দিকে, যেটা বললো আমায়। তো আমি তখন জাস্ট ফোনটা রেখে দিই এবং আমি কনফার্ম হওয়ার জন্য যে আসলে কি কোনো রকম ফান করছে বা কি, কারণ যেমন সে কালকে বিকেল অবধি দেখলাম এবং রাতে ভোরবেলাও সে আমার সাথে খুব স্পন্টেনিয়াস অ্যান্ড ফ্লুয়েন্ট কথা বললো, বা এতটুকু মানে কোনো রকমের জড়তা ছিল না, সে কিভাবে এইভাবে চলে যেতে পারে, মানে আমার বিশ্বাস হচ্ছিল না। এরপরে আমি মানে এই জিনিসটার কোনো ব্যাখ্যা পাইনি যে আসলে মাছগুলো নাই হয়ে গেল, এবং এরপরে আমি নিজেই আজকে ঘটনাটা আমি অনেক শেয়ার করছি। আমার ফ্যামিলি বা এই ঘটনাটা কেউই জানতো না সেরকম ভাবে, কারণ আমার মধ্যে একটা গিলটি ফিল হচ্ছিল, যদি সেদিন আমি না যেতাম, হয়তো বা সেদিন যদি মাছগুলো তাকে আমি কিনতে বাধা দিতাম, তাহলে হয়তো খারাপ কিছু হতো না, এরকম কিছু আজকের জন্য আমাকে এক্সপেক্ট করতে কিন্তু হতো। আপনাকে মনে হয় বারবার করেই বলেছিল যে আপনার এই রিলেটেড কোনো একটা প্রবলেম আছে। হ্যাঁ হ্যাঁ, আমায় বলেছিল যে ওনার মাছ রিলেট প্রবলেম ছিল, যে প্রবলেমটা পানিতে উনি নৌকায় আমরা আমি উঠতে চেয়েছিলাম না, মানা করেছিল যে না আমার একটু সমস্যা আছে এই। এবং এরপরে যেটা হয় যে আমাদের সাথে যে জাফর ভাই গিয়েছিল, ঠিক আছে, ওনার সংগঠনের এক ছোট ভাই উনি গিয়েছিল, উনি আপনার এই ঘটনার প্রায় 7 থেকে 10 দিন পরে ওনার ওইখান থেকে 4 দিনের প্রোগ্রাম করে আসার পর যেটা হয় যে ওনার লিভারে কোনো রকমের মানে ফার্স্টে ওনার স্ট্রং ডায়রিয়া হয়, তারপর উনি কদিন আপনার মহাখালীতে ভর্তি থাকে। এরপরে ওনাকে বলা হয় ওনার লিভারের প্রবলেম হয়েছে, গল ব্লাডারের প্রবলেম হয়েছে, আলটিমেট কোনো প্রবলেম ফাইন্ড আউটও করতে পারে না। তারপর তাকে যেটা করা হয় যে সে ইন্ডিয়ায় যায় ভালো একটা বেস্ট ট্রিটমেন্টের জন্য, সেখানেও তার কোনো সলিউশন আসে না। তো তারা আপনার হচ্ছে নর্থ বেঙ্গলের লোক, তো তাদের সেখান থেকে একজন বলে যে বান্দরবনের কোনো একজনের আছে যে কিনা এটা সলিউশন দিতে পারবে, বা দেখাও অনেক তো ডাক্তার বৈদ্য করা হলে এবার একটু এই ধরনের ট্রিটমেন্ট করে রাখো। তো সে যেটা দেখলো যে খাবারের মানে মাছের মাধ্যমেই তার ভিতরে কোনো একটা কিছু গিয়েছিল, এবং আমাদের একটা যে মিসিং, যে মাছটা মিসিং, সেটা একটা খুব অদ্ভুত বিষয় হয়ে যায়, এবং তারপর সে ভালো আছে টুকটাক প্রবলেম ছাড়া। আর আমার ফ্রিজে যে মাছগুলো ছিল সেগুলো তো খাওয়ার আর সাহস বা ইচ্ছাও হয়নি, কারণ এরপরে আমি প্রায় 2 থেকে 3 দিন আমাকে প্যাথিদিন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, কারণ ওই জিনিসটা আমি মানতে পারছিলাম না, হয়তো সেটা আমার ইমোশনে বা আমার সব খুব সফট একটা প্লেসে সেটা হার্ট করেছিল। মাছগুলো যখন ডাস্টবিনে আমাদের বাসায় যে কাজের মেয়েটা ছিল শরীফা, মানে পুষ্পা ইনস্ট্রাক্ট করে যে তুমি এগুলো ফেলে দিয়ে আসো। তো ফেলে দেওয়ার পর যেটা ও দাঁড়ায়, মানে সেখানে দেখে যে আমরা যে সম্ভব দেখেছি যে মাছ ফেললে বিড়াল সেখানে মুখ দেয় না, মানে নষ্ট মাছেও সে মুখ কাটার মধ্যে সে মুখ দিবে, বিড়াল সেখানে মুখ দেয় না। ও যেটা এসে বললো যে আপু মাছগুলো খাচ্ছে না, বিড়াল মুখও দেয়নি সেখানে। তো ওইটা নিয়ে আসলে কাজের মেয়ে দেখে এসে আমাদের বলার কিছু ছিল না, বাট ওই জিনিসের ব্যাখ্যাগুলো আলটিমেটলি নেই। হ্যাঁ, যে আদৌ আমাদের মাছের বিষয়ে যেটা আছে যে মাছ কিনে আমরা বাজার থেকে আসি, অনেক সময় জন্য আমাদের মুরব্বীরা হয়তো বলে যে সন্ধ্যার পরে মাছ নেওয়া, বা কিছু কিছু পিরিয়ডস থাকে যেগুলো একটু মেনটেন করা উচিত, যেমন একদম ভর দুপুর বা সন্ধে বা এরকম কিছু কিছু আছে আমরা জানি। তো এটা আমার লাইফে সবচেয়ে অদ্ভুত, আমি যে জন্য বললাম যেটা খুব ভয়ঙ্কর বা এই ধরনের কিছু আমি বলবো না। আমাদের মাছগুলো মিসিং হয়েছিল একটা ঘটনা, তারপর রানার হঠাৎ চলে যাওয়া, সেটা হয়তো ধরে নিলাম কার্ডিয়াক অ্যারেস্ট বা ফিজিক্যাল কোনো উইকনেস, বাট তারপরের ঘটনাগুলো আসলে আমি কোনো সিমিলারিটি পাইনি। যারা নিয়েছিলেন তারা মোটামুটি সবাই কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত রাইট, হয়েছে। এক্স্যাক্টলি দ্যাট। খুবই অদ্ভুত ব্যাপার। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমাকে লিখেছেন বাবু এবং ব্র্যাকেটে লেখা ছদ্মনাম, এবং তিনি লিখেছেন যে রাত্রিটাই প্রথমে সালাম নেবেন। আমি চাকরির কারণে আপনাদের সামনে বসে কথাটি বলতে না পারার জন্য দুঃখিত ভাই। আমি জানি আপনি কেমন আছেন, তারপরে যদি বলতেন যে আপনি কেমন আছেন, তেমনই কারণ আপনার উত্তরটা শুনতে ইচ্ছে করছে। উত্তর পেয়ে গেছি, অনেকদিন ধরে ভাবছি কথাটি পাঠাবো, কিন্তু চাকরি আর করার জন্য সময় পাই না, তবে আড্ডাও খারাপ হয়ে যায়। এখন ঘটনায় আসি। ঘটনাটি আমাদের প্রতিষ্ঠানে কাজ করে ছেলে, তার নাম বিল্লাল হোসেন, এটাও ছদ্মনাম। বর্তমানে সে বাহরাইনে আছে। ঘটনাটি আমার মতো করে বলছি। আমি একটি জাহাজ শিল্প প্রতিষ্ঠান, আমি এখানে আরো এরকম ধরনের ঘটনা কিন্তু প্রথম হচ্ছে। এবং জাহাজ শিল্প নিয়ে আমাদের
কতটুকু ধারণাটা আছে আমি জানি না, বাট এখানে একটা ঘটনা হচ্ছে, খুব খুব নতুন একটা ব্যাপার। লিখছেন যে আমি একটি জাহাজ শিল্প প্রতিষ্ঠানে উপসহকারী প্রকৌশলী হিসেবে কাজ করি এখনো। সঙ্গত কারণে প্রতিষ্ঠানের নাম বলতে পারছি না, তবে শেষে লিখে দিব শুধুমাত্র আপনার জন্য। প্রথমে একটু জাহাজের বর্ণনা দিই, তাতে সবার বুঝতে সুবিধা হবে। জাহাজগুলো ছিল তেলবাহী, তো প্রতিটি জাহাজে 10টি করে ব্লক ছিল এবং প্রতিটি ব্লকই চার কোণাকার এবং পুরোটাই ঢাকা। শুধুমাত্র ব্লকে প্রবেশ করার জন্য ওপর থেকে একটি 30 ইঞ্চি হোল ছিল, যার ভেতর দিয়ে মই দেওয়া আছে এবং মই দিয়ে নিচে নামতে হবে। তো 2012 সালের এপ্রিলে জাহাজের কাজ প্রায় 60% শেষ হয়। কাজ যেহেতু 40% বাকি ছিল, তাই তখনও ওয়েল্ডিং, ফিটিং এসব কাজ বাকি ছিল। প্রতিদিন দিন রাত কাজ করতে হতো এবং কিন্তু রাতে সাধারণত ওয়েল্ডাররা কাজ করত এবং যার সাথে ঘটনাটি ঘটে সে সেই রাতেই কাজ করত। ছেলেটি যথেষ্ট সাহসী ছিল, যথারীতি সেই দিনও সে কাজে গেল এবং তার সেই দিন কাজ ছিল একটি ব্লকের ভেতরে এবং প্রতিটি ব্লকে একজন করেই কাজ করত। ওয়েল্ডিং করার জন্য প্রত্যেকের কাছে একটি করে 100 ওয়াটের বাতি এবং একটি ব্লোয়ার থাকত, কারণ ওয়েল্ডিং চলাকালে ব্লকের ভেতর খুব গরম থাকে। রাত যখন 2টা বাজে তখন তাদের একটু বিরতির সময়, 30 মিনিট বিরতি শেষে যখন সে পুনরায় বুঝে গেল, তখন সে কাজ করার জন্য ব্লকের ভেতর নামলো এবং নামার মিনিট 5 ভেতর হঠাৎ বাতিটা ফেটে যায়। সে ভাবলো হয়তো ভোল্টেজ বেড়ে গেছে, ফলে বাতিটা ফেটে গেছে। তখন সে আরেকটি বাতি আনতে উপরে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো, কিন্তু যখন সে পেছন ছিঁড়ে মইয়ের কাছে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো, তখন সে হতভম্ব হয়ে গেল এবং সে দেখলো যে ব্লকের মইয়ের পাশের কোনায় একটি লোক দাঁড়িয়ে আছে। লোকটির কোমর থেকে শরীরের নিচের অংশ নেই। এটা দেখে সে একটু ভয় পেল, কিন্তু ভয় কাটানোর জন্য সে ভালো করে দেখতে চাইল লোকটিকে। ভাবলো হয়তো চোখের ভুল হচ্ছে, দেখলো না, ঠিকই দেখছে সে। লোকটির চোখগুলো লাল লাল, যেমনটা টর্চের আলো আঙুলের মাথায় পড়লে দেখায় সেই ধরনের লাল। পরনে সাদা জামা থেকে হালকা এক ধরনের আলো, যার ফলে চেহারাটা অনেকটা বোঝা যাচ্ছে। চেহারাটা যেমন বিদ্যুটে না, তবে সে খেয়াল করে যে লোকটার চেহারায় একটা মায়াময় ভাব আছে। সে দেরি না করে পাশের কোণার দিকে তাকালো, ভাবলো আসলে সে ভুল দেখছে কিনা। দেখো সেখানেও একজন এবং একই ধরনের, কিন্তু তার চোখগুলো অসম্ভবভাবে জলজল করছিল এবং সে একটি শিশুকে কামড়িয়ে খাচ্ছিল। এবার সে আরেকটু ঘাবড়ে গেল এবং তার ভেতরে ভয় কাজ করতে লাগলো। এবার সে ভয়ে ভয়ে পেছনে ডান দিকে তাকালো। অবাক ব্যাপার, দেখলো সেখানেও একজন এবং একই ধরনের, কিন্তু তার চোখ জলজল তো করছেই, চোখ থেকে আগুনের লাভার মতন যেন বের হচ্ছে এবং সে নিজের হাতের, এবং সেই লোকটি যেটা করছিল সেটা সে নিজের হাতের মাংস নিজেই ধীরে ধীরে কামড়ে খাচ্ছিল। এবার সে অনেক ভয় পেয়ে গেল। এই 3 কোণার 3 জনকে দেখে ভয়ে সে আর পরের কোণাটার দিকে তাকানোর সাহস পেল না। লোকগুলো ঠায় দাঁড়িয়ে আছে এবং দিব্যি যে যার কাজ করে যাচ্ছে, তার দিকে তাকিয়ে কোনো নড়াচড়া করছে না। সে মনে মনে ভাবছে 40-50 সেকেন্ড শেষে সে সিদ্ধান্ত নিল সাহস করে মই বেয়ে উপরে উঠে যাবে, যা হয় হোক। কারণ উপরে উঠতে চাইলেই মই ছাড়া বিকল্প কোনো পথ নেই। কিন্তু ঝামেলা হলো তখনই যখন সে পা বাড়াবে। সে বুঝতে পারলো তার পা চলছে না। তার মনে হচ্ছে তার পাগুলো শক্ত হয়ে লোহার মতো হয়ে গেছে এবং মনে হচ্ছে ডিবি ট্যাঙ্কের প্লেট চুম্বক হয়ে তার পাকে টেনে ধরে দিচ্ছে। সে কি করবে বুঝে উঠতে পারছিল না। আওয়াজ করতে চাইলে হচ্ছিল না, এমনকি কোনো সুরাও ভালো করে মনে করতে পারছিল না। এমন সময় সে অনুভব করলে কে যেন তার পিঠে আলতো করে হাত দিয়ে। তখন সে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলল। তারপর আর তার কিছু মনে নেই। প্রায় ঘন্টা 2 পর জ্ঞান ফিরল এবং যখন তার জ্ঞান ফিরল তখন সে বুঝতে পারলো যে মাথা, হাত, মুখমণ্ডল ইত্যাদি ঘেঁষা এবং চারপাশে তার সাথে কাজ করতে আসা অন্যান্য ছেলেদের দেখতে পেল। তারা সবাই তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। সে জিজ্ঞেস করলো যে ওরা এখানে কেন? তার এই কথা শুনে সবাই আরো অবাক হলো। যেখানে তারা জিজ্ঞেস করবে যে সেখানে ওই জিজ্ঞেস করে তারা বললো যে হঠাৎ কি যেন মা বলে খুব জোরে চিৎকার দিল। তাই তারা ভাবলো যে হয়তো কোনো সমস্যা হয়েছে। সবাই খুঁজতে বের হলো। ব্লক থেকে একজন করে বের হয়ে আসলো। শুধু সেই বের হলো। তখন সবাই তার ব্লকের উপর থেকে ওই হোলটি দিয়ে মোবাইলের আলো মেরে দেখে সে অজ্ঞান পড়ে আছে। তবে ওরা যখন জিজ্ঞেস করলো যে তোর কি হয়েছে, সে বলল কারেন্টের শক খাইছে।
তাই ভয় চিৎকার দিচ্ছে। কাউকে বললো না সে কি ঘটে গেছে তার জীবনে, এবং সে অবাক হলো এই ভেবে যে সে চিৎকার দিল কখন, আর বললই বা কখন। পরদিন সে কাজ ছেড়ে বাড়ি চলে গেল, আর আসেনি কাজ করতে। পরে আমরা ওই জাহাজের লোকদের জিজ্ঞেস করি যে ডিজাল কই, তখন তারা বলে যে সে চলে গেল। হঠাৎ একদিন বিকেলে তার সাথে আমার দেখা হয়ে গেল চিটাগাং রোড ধরে। তারিখটা যত সম্ভব 25 বা 27 ফেব্রুয়ারি 2013। আমার ঠিক মনে নেই। জিজ্ঞেস করলাম কই যাও, বললো ঢাকা যাচ্ছি, পরদিন নাকি বিদেশে যাওয়ার ব্যাপারে কি একটা কাজ আছে। জিজ্ঞেস করার আগে বললো বাহারাইনের জন্য একটা ব্যবস্থা করেছি স্যার, দোয়া করেন। বললাম খুব ভালো, কিন্তু তুমি আমাদের ওইখান থেকে হঠাৎ কাজ ছেড়ে দিলে কেন? প্রথমে সে বলতে চায়নি। এটাই স্বাভাবিক, বলতে না চাওয়াটা। পরে একটু জোর করাতে সে তার সেই ঘটনাটা বললো। শেষে যাওয়ার আগে আমাকে বলল, স্যার আমি অন্য কোথাও কাজ না যদি নাও পাই, ওইখানে আর কোনোদিন যাবো না। আমি হাসলাম। তবে ঘটনাটা শুনে আমিও ভীষণ ভয় পেয়ে গেলাম, যেটা ওকে বুঝতে দিলাম না, কারণ আমি এখনো ওইখানে চাকরি করি। এখন আমি রাতে আমাদের সাইটে যেতে ভয় পাই, কিন্তু কাজের প্রয়োজনে যেতে হয়। আল্লাহ না করুক রাতে সাইটে গেলেই চিন্তা করি কবে যে আমার সাথে এরকম কিছু ঘটবে। রাসেল ভাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি কখনো এরকম অশুভ ঘটনার মুখোমুখি না হই। তিনি একটা ইউনিভার্সিটিতে পড়তেন, যে ইউনিভার্সিটি চিটাগাংয়ে, এবং সেই ইউনিভার্সিটিতে নানান ধরনের ঘটনা আছে তার সাথে তার জীবনে জড়িয়ে, এবং তিনি সেই ঘটনাগুলো শেয়ার করবেন। আপনার নামটা প্লিজ আর একবার বলবেন, তারপর আপনার কথা শুনবো। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি নুরুদ্দিন সোহাগ। আমি এসেছি পুরান ঢাকার আনোয়ারিটোলা থেকে। আমি আজকে যে ঘটনা শেয়ার করবো সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া কিছু ঘটনা। আচ্ছা, তো আমি কয়েকটা ঘটনা পরপর শেয়ার করবো, ছোট ছোট। প্রথমে যে ঘটনাটি শেয়ার করতে চাই সেটা হচ্ছে 2010 সালের ঘটনা। তখন সম্ভবত বিশ্বকাপ ফুটবল খেলা চলছিল। তো ওই দিন সন্ধ্যা থেকে আমাদের শাহ আমানত হলের বাইরে, ওই হলটা অনেক বড়, কিন্তু এর বাইরে একটা এক্সটেনশন হল করা হয়েছে। এক্সটেনশনে থাকতেন ইমরুল ভাই, মানে E6 রুমে ইমরুল ভাই, রাজু, ফয়েজ, আর তারপর মহিউদ্দিন, মমিন, এরকম 5-6 জন থাকতেন। তো সন্ধ্যার দিকে ইমরুল ভাই বাথরুমে কাপড় কাচতে ছিল। তখন থেকে উনি একটা মানে কেমন যেন কিছু আঁচ করতে পেরেছে, মানে একটা থমথমে পরিবেশ, মানে ভয় ভয় লাগতেছিল। আর ওই সময় আমাদের হল স্টুডেন্ট কম ছিল, মানে অনেকে ছুটিতে বাড়ি চলে গেছিল। তো রাত্রে খেলা দেখে উনি রুমে ফিরে নামাজ পড়ে শুয়েছেন। এটা আনুমানিক রাত 3টার দিকে হবে। তো ঘুমের ভিতরে হঠাৎ উনি খুব জোরে চিৎকার করে, মানে এমন সাউন্ড করছে যে ওই 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 মানে হই হই করে, মানে জোরে চিল্লানি দিয়ে বের হয়ে যায়। তো রুমটা আটকানো ছিল, কিন্তু উনি কিভাবে বের হয়েছে নিজেও জানে না, মানে জোরে ধাক্কা মেরে হয়তো দরজাটা ভেঙেই বের হয়ে গেছে। তো ওনার সাথে মানে এরকম চিৎকার শুনে রুমে যারা ছিল তারাও ভয় পেয়ে যায়, তারাও ওনার পিছন পিছন বের হয়। তো ওই এক্সটেনশনের পশ্চিম দিকে ছিল পাহাড়, মানে হলের পশ্চিম দিকে। তো পাহাড়ের আগে আবার বড় ওয়াল করা আছে। তো ওয়ালের কাছে গিয়ে মানে কানে হাত দিয়ে আল্লাহু আকবার বলে থেমে যায়। তো ওনার পিছন পিছন ওই মহিউদ্দিন, রাজু, মমিনুরা সবাই দৌড়ে যায়। তো সবাই ওনাকে ধরে, কি ব্যাপার হয়েছে। তারপরে মানে স্থির হয়ে বসার পরে দেখে যে ওই ইমরুল ভাইয়ের হাতে, তারপর রাজুর হাতে, মহিউদ্দিনের হাতে বড় বড় খামসানোর দাগ, মনে হয় সে কেউ আঁচড় মেরেছে এরকম। তো উনি বলতেছিল যে উনি দেখছিল যে হঠাৎ মানে পুরো বিল্ডিংটা ভেঙে ওনার গায়ের উপর পড়তেছিল, এরকম পড়তেছে। এই জন্য উনি ভয়ে চিৎকার করে বের হয়ে গেছে। কিন্তু উনি হয়তো আরো ভয়ঙ্কর কিছু দেখছে, এটা ওনাকে বারবার জিজ্ঞেস করা হয়েছিল। উনি হয়তো পার্সোনাল কোনো কারণে ওটা শেয়ার করেনি, বলতে চায়নি। এই হচ্ছে একটা স্টোরি। আর রাসেল ভাই আরেকটা স্টোরি হচ্ছে, মানে এটা আমি আমার নিজের সাথে এক্সপিরিয়েন্স হয়েছে। একদিন রাত 1টার সময় আমি হলে ঢুকি। তো আমাদের ফার্স্ট হচ্ছে হলের 2টা ব্লক, জোর ব্লক, বিজোর ব্লক। জোর ব্লক শুরুতে, এটা ঢুকে টিভি রুমের সামনে দিয়ে একটু আগালেই সামনে কর্নারে রিডিং রুম আছে। তো রিডিং রুমটা নর্মালি রাত 10টা বন্ধ হয়ে যায়। ওখানে যে দায়িত্ব পালন করে তার নাম সগির ভাই। তো 10টা পরে রিডিং রুমটা অফ থাকে। তো তখন আমি দেখি যে রিডিং রুমের ভিতরে কেউ একজন বই নিয়ে পড়তেছে। তো আমার হঠাৎ কৌতূহল জাগলো যে এত রাত্রে রিডিং রুমে কে, তো রুমটা কি খোলা? তো আমি ওই রুমের দরজার সামনে গিয়ে দেখলাম যে না, বাইরে থেকে তালা মারা। তো ভালো করে লক্ষ্য দেখলাম যে লোকটার চেহারা বোঝা যাচ্ছে না, কিন্তু সে হাঁটতেছে, সেলফ থেকে বই নিচ্ছে, আবার করতেছে। ভাবলাম যে কেউ কি ভিতরে থেকে গেল কিনা। তো
আমি একটু হালকা ভয় পেয়ে যাই। তারপর আমি আমার রুমের দিকে চলে যাই। আমার রুম নাম্বার ছিল 111, এর পাশেই ছিল 113। তো ওখান থেকে আমার এই ডিপার্টমেন্টের ছোট ভাই খালেদকে ডাকি এবং 101 থেকে আলভি এবং শিবাকে ডাকি। ওদেরকে আমি ডেকে এনে শেয়ার করি যে এরকম এরকম কিছু এক্সপিরিয়েন্স করছি, তোমরা আসো দেখো, এখন হয়তো থাকতে পারে। তো ওরা আসলো আস্তে আস্তে, এসে দেখে যে ওরকম একটা ছায়ার মতো কিছু হাঁটতেছে পড়তেছে। তো আমরা একটু কৌতূহলবশত ওই বাইরে লাইট জ্বালানো কিন্তু ভিতরে রুমটা অন্ধকার, রুমের ভিতরে লাইটটা অফ। তারপরে বাইরে থেকে লাইট মেরে দেখি কিছুই নাই। তো আমার একটু ওটা নিয়ে একটু হলে আমার একটু রটনা রটে যে এই হলে তো এরকম অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়, এরকম কিছু হবে আর কি। আর এরপরে আমি 111-তে থাকাকালীন একদিন হঠাৎ দেখি, তো এই হলে এরকম অদ্ভুত ঘটনা ঘটার কারণে নর্মালি আমি একটু নিজেকে আগে মানে প্রিভেন্টিভ মেজার নিয়ে থাকতাম। রাত্রে কোনো বাথরুমে গেলে বা বাইরে বের হলে আমি দোয়া কালাম পরে বের হইতাম, যাতে এরকম খারাপ কিছু এক্সপিরিয়েন্স না করি। ভয় পেলে হঠাৎ অনেক কিছু হয়ে যেতে পারে আর কি। একদিন হঠাৎ রুমে আমি একা বসা, আমার রুমের দরজা আটকানো, দেখি বড় সাইজের একটা কুকুর শিকার ধরার জন্য যেভাবে দৌড়ে আসে, হা 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 করে এভাবে দৌড়ে আসলো রুমের ভিতরে। তো আমি একটু ভয় পেয়ে থমকে যাই, দৌড়াদৌড় করে একটু ধাতস্থ হই। দেখি রুমের ভিতরে কুকুর কিভাবে আসে। তো ভাবলাম যে এরকম কিছু হতে পারে আর কি। আসলে ভাই সর্বশেষ আমি মাস্টার্সের পরীক্ষার 2 মাস আগে আমি ওই জোরগুলোকে 4তলা সিঙ্গেল রুমে যাই। এই ঘটনাটা আমি ভার্সিটিতে ওই সময় কারোর সাথে শেয়ার করিনি, এই জন্য যে আমার সিঙ্গেল রুমে আমার আর কয়েক বন্ধু এসে আমরা গ্রুপে স্টাডি করতাম, সিঙ্গেল রুমে একটু নিরিবিলি পরিবেশ থাকতো। তো এটা বললে হয়তো ওরা ভয়ের রুমে আসবে না, জন্য ওদের কাছেও শেয়ার করিনি। আমি ফার্স্ট টাইম অনলাইনে শেয়ার করছি। তো আমি একদিন রাত্রে পড়াশোনা করে বাতি অফ করে শুয়েছি। আমার মাথার দিকে হচ্ছে দরজা, এটা দক্ষিণ দিক, আর উত্তর দিকে হচ্ছে জানালা। ওখান থেকে খোলা ওই বিজোড় ব্লকের ছাদ দেখা যায়, আকাশও দেখা যায়। তো অনেকেই বলে যে সিঙ্গেল রুমে থাকাটা একটু ভয়ঙ্কর, অনেকে এরকম এক্সপিরিয়েন্স করছে। এবং গত সপ্তাহে আশরাফ ভাই কিছু ঘটনা বলে গেছে, আপনাকে শেয়ার করছে এরকম। তো আমার পাশের রুমে আর একটা ছেলে থাকতো, সঙ্গত কারণে তার নাম বলবো না। তো একটু উইয়ার্ড প্রকৃতির ছিল। ও দিনের বেলা কয়েকবার গোসল করতো, হঠাৎ রাত্রেও দেখি যে গোসল টোসল করে হই হুল্লোড় করে গোসল করে আসছে। এরকম মনে হচ্ছে যে ওর সাথে কিরকম এরকম কিছু হতে পারে। রাত্রে আমি মাঝে মাঝে ঘুমিয়ে আমার রুম থেকে শুনতাম, যেহেতু পাশে রুমে ছিল, যে ও হয়তো কোনো কিছু দ্বারা ডিস্টার্ব হচ্ছে, এবং গোঙানি শব্দ করছে। তারপরে হচ্ছে একটু ভয়ঙ্কর কিছু আর কি। তো আমি ওকে সরাসরি এরকম কিছু জিজ্ঞেস করি না, আবার কি মাইন্ড টাইন করে কিনা। তো হঠাৎ একদিন আমি যখন লাইট অফ করে ঘুমালাম, আমার মাথার কাছে দেখি একটা হাত। আমি হাত আসলে থেকে একটু ভয় পেয়ে যাই, হাত দেখে দেখি যে বাচ্চাদের হাতের মতো আর কি। হ্যাঁ, তো হাতটা সরাই দিই, বাচ্চাদের হাত, ছোট বাচ্চার হাতের মতো। আচ্ছা, হ্যাঁ, একটু ভয় লাগে। তো এরপরে কিছুক্ষণ পরে একটু আবার ঘুমিয়ে যাই। যখন চোখের পাতা একেবারে বুঝে আসে, তখন দেখছি আমার বুকের উপর চেপে বসছে। হ্যাঁ, এখন ওর বাচ্চার আকৃতি নেই, কালো কিছু একটা, কিন্তু চেহারাটা বোঝা যাচ্ছে না। রাসেল ভাই আমার কোমরের একদিকে চাপ দেয়, কিন্তু ওই চাপটা দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে আমার পুরো শরীর অবশ। হ্যাঁ, আমি কথা বলতে পারতেছি না, হাত পা কিছু নাড়াতে পারছি না। তো আমি মনে মনে ওই আল্লাহ সাহায্য চাচ্ছিলাম যে আল্লাহ এটা খারাপ কিছু হলে আমাকে বাঁচাও আর কি। তো আমার যেহেতু মাথার দক্ষিণ দিকে দরজাটা ছিল, আমি চাচ্ছিলাম যে দরজাটা কোনোভাবে হাত দিয়ে ধরা যায় কিনা, সিটকিনিটা খুললে হয়তো কাউকে চিৎকার দিয়ে ডাকা যাবে, কিন্তু তো আমার কথা বলতে পারছিলাম না। তো এরকম দোয়া-দরুদ পড়ছিলাম। এরকম প্রায় 10-15 মিনিট হয়ে যাবে। তো আমি প্রচন্ড ঘেমে যাই। তো ঘেমে যাওয়ার পরে হঠাৎ মনে হলো যে আমি আয়াতুল কুরসি মুখস্থ ছিল, এটাও পড়লাম। তো সূরা ইখলাস এবং সূরা ফালাক এবং সূরা নাস পড়ে কয়েকবার পড়ে দেখি যে আমার বাম পাটা একটু ফ্রি হয়েছে, বাম পাটা নাড়াতে পারছি। তো আমি একটু সাহস সঞ্চয় করলাম, যা হোক এটার সাথে বাঁচা মারার লড়াই যা হয় হোক, অন্তত বাঁচার চেষ্টা করতে হবে। আমি জোরে ওকে কিক করি। তো বডিতে হয়তো বুকের মাঝখানে মনে হয় ওই লোকটা যেটা ওই যে ছায়ার মতো যেটা পরে ধুপ করে একটা শব্দ হয়, ওই আমার পায়ের দিকে ছিল লকারে প্রচন্ড আকারে একটা শব্দ হয়। তো তারপরে খেয়াল করে দেখলাম যে একটা বাচ্চার ডেড বডির মতো পড়া। হ্যাঁ, ভয়ঙ্কর চেহারা একবার। রুমের মধ্যে? হ্যাঁ, আপনার সেই হোস্টেলের রুমের মধ্যে? আমার রুমের মধ্যে বাচ্চা ডেড বডি পড়া। আমি আরো ভয় পেয়ে যাই। তো তারপরে আমি উঠে বিছানা থেকে একটু আধা শোয়া অবস্থায় আমি লাইটটা আমার বেডশিটটা আমি জ্বালানোর পরে ওদিকে যখন মাথা ঘুরাইছি, জ্বালানোর পরে কিছুই দেখি না। তো ঘটনাটা আমি এখনো মনে করলাম আমার এখনো ভয় লাগে। খুবই অদ্ভুত টাইপের ঘটনা। এবং আপনি নিজের চোখে দেখছেন যে বাচ্চাটা একদম নিচে মরে পড়ে আছে। হ্যাঁ, ও মাই গড। তো
তারপরে আমি অনেকক্ষণ মানে মানে হার্টবিটটা বেড়ে যায় আর ঘেমে গেছিলাম তো। তোমার এখনো বাড়ছে হার্টবিট দেখে মনে হচ্ছে। তারপরে আমার রুমে ওই যে বোতলে পানি ছিল ওটা তো নাক মুখে ছিটিয়ে দিই। তো উজু টুজু করে আমি ওই সময় কোরআন তেলাওয়াত করি, যে কোরআন তেলাওয়াত করে জিন তিনবার এরকম খারাপ কিছু থাকে। এবং আপনি কি ওইদিকে তাকিয়েছিলেন যেখানে ডেড বডিটা ছিল, ওইদিকে তাকিয়েছিলেন ওই তারপর সময়? লাইট জ্বালাই, তারপর ওই আমার পাশে টেবিল ছিল তো ওখান থেকে কোরআন শরীফ বের করে উজু করে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে লাইট জ্বালিয়ে, ছাড়াই তার ঘুম হয় নাই প্রায় তখন তো। লাইট জানার পরে কি দেখলেন? ডেড বডিটা পেয়েছিলেন? না, লাইট জ্বালানোর পর ডেড বডিটা নাই, কিন্তু ওই আমার লকারটা ফাঁকা, মানে লকারটা ছিল চাপানো, তালা মারা ছিল না, লকারটা ফাঁকা এবং লকার পাশে আরেকটা ছোট টেবিল ছিল যেখানে অনেকগুলো বই রাখা হতো। হল লাইফের অনেক মানে দেখেছে নিজের টেবিলের বাইরে এক্সট্রা কিছু টেবিল রাখতাম আমরা বই টই রাখার জন্য। তো বই টই কিছু এলোমেলো পড়ে আছে, কিন্তু ওই ডেড বডিটা খুঁজে পাচ্ছি না। তো আমি বললাম যে কি হলো, তো ভয় পেয়ে যাই। তারপরে এটা অন্য কারোর সাথে শেয়ার করে নিয়েছি, তো আমার সামনে পরীক্ষা, আমার রুমে গ্রুপে স্ত্রী চলে যে ওরা যদি না আসে ভয়ে আমি এই রুমে ওয়েট কিছু। তো আজকে আমি এটা অনেক শেয়ার করলাম। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আমাদের এখানে নতুন আরো একজন অতিথি আছেন, তার শুনে আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং তারপর আপনার ঘটনাটা শুনবো আমরা। ডিয়ার লিসেনার্স, আমি এসকে স্যার সুটেবল এসেছি। সরাসরি আমার ঘটনা চলে যাচ্ছি। আমি এখন যে ঘটনাটি শেয়ার করবো আপনাদের সাথে, সেটি আমার এক দুলা ভাই তামিম ভাই তার কাছ থেকে শোনা। এটা তার খালুর সাথে ঘটেছিল 1971 সালে। তিনি ডিফেন্সে ছিল, আমার খালু। তখন মুক্তি বাহিনীর মধ্যে তার অনেক ভালো একটা ইয়া ছিল, তিনি কমান্ডার পোস্টে ছিলেন। আর তখন ওনার সাথে যখন ঘটনাটা ঘটেছিল তখন মুক্তিযুদ্ধ প্রায় শেষ, আর আশেপাশে শুধু লাশ আর লাশ। তো তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, যেহেতু খুব উনি একটা ভালো লিডার ছিল মুক্ত বাহিনীর। ধরে নিয়ে যাওয়ার পরে যখন উনি কোনো না কোনো ভাবে অনেক রাতের দিকে, আর 2টা-2:30টার দিকে রাত্রে, সেখান থেকে তাদের ওই পশ্চিম পাকিস্তানের থেকে পালাতে সক্ষম হয়। সে সেখান থেকে পালিয়ে, এবং সেই অন্তপ্ল ছিল ফরিদপুর জেলায়। ফরিদপুরে সে তার বাড়ির দিকে আসার জন্য চেষ্টা করে, এবং তার তো মানে সোজা যে রাস্তা সেটা সে ইউজ করতে পারবে না, কারণ সবসময় পাকিস্তানিরা টহল দিচ্ছে। তাই তাকে অনেক অনেক গ্রাম, তারপর অনেক মাটির পথ, তারপর তাকে অনেক কাদামাটি পার হয়ে তার বাসা, মানে তার গন্তব্যের পেছনে কথা ছিল। তো সে হাঁটছিল এবং সে অনেক সাহসী ছিল, যেহেতু সে ডিফেন্সে ছিল। তারপরে সে আসছিল দেন তার একটা কাদামাটির একটা পথে তার আসতে হয়েছে। সেখানে সে মানে দেখছে যে আশেপাশে, আর এছাড়াও সে অনেক আগে থেকে অবজার্ভ করছিল যে শুধু লাশের গন্ধ পতা এবং আশেপাশে শুধু লাশ করা, গুলি করা, মরে ফেলে দিয়েছে আর কি। সে আসছিল এবং আসার পরে সে লক্ষ্য করছিল যে পিছন থেকে কাদা পানিতে কেউ থম থম করে হাসছে। সে একবার দাঁড়িয়ে পিছনে দেখে যে কেউ নাই। তারপর সে যখন কাদা পানির পথটা শেষ করে উঠতে যাবে, তখনই সে দেখে যে তার ডান পাটা কে জানে আঁকড়ে ধরেছে, হাত দিয়ে আঁকড়ে ধরেছে। দেন সে অনেক চেষ্টা করেছে ছুটার জন্য, অনেক হার্ডে ট্রাই করলো, 4-5 মিনিট তো চলে গেছে। আর সে অনেক হেলদি ছিল এবং সে অনেক ফিটনেস ছিল তার, তাও সেখানে ছুটতে পারেনি। তখন সে অনেক টেরাজনের পর কোনো না, আর সে লক্ষ্য করছিল যে তার পাটা, মানে হাতটা কিছু একটা খুব জোরে আঁকড়ে ধরে আছে। সে সেখান থেকে উঠলো এবং ওঠার পরে সে দৌড় দেওয়ার পরে দেখলো যে তার পিছনে আবার সেই মানে ভিটা পায়ে একজন হেঁটে হেঁটে আসতেছে। তারপরে কি হলো, সে পিছনে তাকালো, তারপরে দেখো কেউ নাই। তারপর সে মানে খুবই মানে ভয় পেয়ে গেল, সে একটা দৌড় দিল খুব জোরে। সে দেখলো যে তারপরে সেই যে স্পিডে দৌড়াচ্ছে সেই স্পিডে পিছন থেকে একজন দৌড়াচ্ছে। সে তখন বুঝতে পারলো যে সে তখন যদি দাঁড়ায় সে সেখানে শেষ, সে দৌড় থামা যাবে। সে দেখে যে খুব মানে লম্বা একটা গাছ আছে, দৌড়ে সে গাছে উঠলো। যদি কোনো বিড়াল হয় বা কুকুর হয় বা শিয়াল হয় তাহলে গাছে অ্যাটলিস্ট উঠতে পারবে না। সে দৌড়ে যায় গাছে উঠছে, ওঠার পরে অনেক উপরে সে মগডালে উঠে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে মানে অনেকক্ষণ পরে নিঃশ্বাস নিয়ে সে মনে করছে সে বেঁচে গেছে। সে পিছনে দেখে যে পিছনে ফিরার সাথে সাথে দেখে যে পিছনের ডালে খুব বিভৎস একটা চেহারা নিয়ে একটা মানুষ বসে আছে, এবং মানে মানুষ আকৃতির কিছু একটা বসে আছে, এবং তার জিভটা এতটাই লম্বা, সে কমপক্ষে মাটির থেকে 2-3 তলা উপরে ছিল,
যে ডালটাতে বসা ছিল সে তার জিভটা মানে মানে যে জিনিসটাকে সে দেখেছিল তার জিভটা একদম মানে মাটি ছুঁয়ে আছে। সে সাথে সাথে সেখানে দেখে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর তার হাইটটা মানে গাছের হাইটটা অনেক বেশি ছিল। পরের দিন সকালে মুসল্লি বা গ্রামের লোকজন এসে তাকে ধরে এবং ধরে দেখে যে তার অবস্থা খুবই খারাপ, মাথা ব্যথা ফেটে গেছে। তারপরে তার মানে বাঁচা করার সম্ভাবনাই ছিল না। গ্রামবাসীদের খুব চেষ্টায় সে অসুস্থ হয়ে ওঠে। ওঠার পরে সে প্রায় 1.5 মাস 2 মাসের মতন কোনো কথা বলতে পারে না, কোমার মতন হয়েছিল। তারপরে যখন সে রিকভারিতে আসে তারপরে তখন তাকে জিজ্ঞেস করা হয় যে কি হয়েছিল, আপনি অ্যাকচুয়ালি এটা কি আপনাকে পাকিস্তানিরা মেরে এরকম করছে না, কিভাবে হলো কাহিনী? সে তখন কাহিনীটা সবাইকে খুলে বললো যে এভাবে এভাবে তার কাহিনীটা হয়েছে। এবং তারপরে সে ওখান থেকে পাওয়ার পর যেহেতু অনেক হাইট থেকে পড়েছিল, তার এক হাত এবং এক পা প্যারালাইজ ছিল, সে পরে 1974 সালের দিকে সে মারা যায়। এই পুরো কাহিনী। থ্যাংক ইউ। ওকে, আসলে অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনা এবং এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন বাবু ভাই। আমাদের আপনারা সবাই বাবু ভাইকে চেনেন এবং নতুন করে পরিচয় করে দেওয়ার পিছনে আমরা সরাসরি বাবু ভাইয়ের ঘটনা এবং আমরা বেসিক্যালি আমরা আসলে আজকে এই ঘটনা বাবু এখানে আসার একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে যে আমরা ঢাকার বাইরে বা ঢাকার ভেতরে যেখানে হোক না কেন আমাদের হ্যাঁ ভাই, ঘটনা আছে। ঘটনাটা এসছে ইন্ডিয়া থেকে, আচ্ছা ওকে, শুনলাম। ক্যালকাটা থেকে। আচ্ছা, এই ঘটনাটা আমার কাছে শেয়ার করেছেন আপনার পিয়াসা মিত্র। ও কলকাতায় থাকে। ওর লাইফের একটা ঘটনা। জি। তো ঘটনা হচ্ছে ওরা পিয়াসা এবং তার হাজবেন্ড ওরা প্রায় বেড়াতে পছন্দ করে, বিভিন্ন জায়গায় যায়। তো ওরা মধ্যপ্রদেশের একটা জায়গায় বেড়াতে যায়, জায়গাটার নাম হচ্ছে খাজুরাহ। এবং ওই জায়গাটা নাকি আপনার বেশ এনশিয়েন্ট একটা শহর। এখানে মানে বেশ আপনার অনেক টেম্পল রয়েছে, মানে খুব এনশিয়েন্ট অনেক টেম্পল। ওখানে সবসময় আর্কিওলজিস্টরা কাজ করছে, এখনো করে। দে আর ডিগিংস অ্যান্ড ফাইন্ডিংস থিংস। তো এরকম একটা শহরে ওরা বেড়াতে যায়। তো বেড়াতে যায় এবং ওরা ওখানে শোনে যে ওখানে নাকি খুব বেশি আপনার তান্ত্রিক ছিল একসময়, অনেক তান্ত্রিক ছিল যারা আপনার ব্ল্যাক আর্ট অ্যান্ড ব্ল্যাক ম্যাজিক চর্চা করছে। এরকম কিছু কিছু জায়গা কিন্তু এখনো ভারতে আছে যারা এই কাজটা করে, আসামে যেমন আছে। তো ওখানে নাকি একসময় খুব বেশি করতো আর কি। তো এরকম একটা জায়গা ওরা বেড়াতে যায়, যাওয়ার পর ওখানকার ট্যুরিজমের একটা হোটেল, একটা রিসোর্ট, ওখানে ওরা ওঠে। তো ওঠার পর সেটার আপনার প্রথম দিন সকালে ভালোই কাটছে ওখানে। রাত থাকার পরে সকালবেলা ওরা বেরোচ্ছে, ওরা গ্রাউন্ড ফ্লোরে একটা রুমে ওরা ছিল। তো সেটার একটা আপনার স্লাইডিং ডোর আছে, যেটার বাইরে আপনার বের হলেই একটা লনের পাশে হচ্ছে ওপারে হচ্ছে আপনার বেশ ঘন জঙ্গল টাইপের গাছগাছালি বেশ। তো পিয়াসা এবং ওর হাজবেন্ড বের হয়ে বেশ ছবি তোলে, ওখানে বেশ কিছু ছবি টবি তুলছে লন থেকে স্লাইডিং ডোর পার হয়ে। তো যখন ছবি তুলছে একটু পরে ওরা যখন ফিরে আসছে তখন দেখে যে বাসার লনের যে সামনের জায়গাটা পেভটা, ওই পেভমেন্টের উপরে কিছু একটা পড়ে আছে। তো কাছাকাছি এসে দেখে যে ওখানে কেউ আপনার শুকনো মরিচ দেন সরিষা এই ধরনের কিছু জিনিস হাফ বার্ন হয়ে পড়ে আছে। তো পিয়াসা ওটার উপরে স্টেপ করে ফেলে, পা দিয়ে ফেলে। তো ওর হাজবেন্ড ওকে ঘরে সরায় যে কি ব্যাপারটা কি, ওটা নিয়ে ওরা কথা বলে যে এই জিনিসটা কেন এসছে। এটা এই ধরনের জিনিস আধা পোড়া সরিষা, কাঁচা শুকনো মরিচ এই ধরনের জিনিসটা সাধারণত থাকে না কোথাও। এগুলো সাধারণত মানুষ আপনার কোন রকম রিচুয়াল করার সময় ব্যবহার করে। এটা অনেকেই জানে যে এই ধরনের জিনিসগুলো ব্যবহার করে কোনো রিচুয়াল, কাউকে কোনো ক্ষতি করতে গেলে বা এই ধরনের জিনিস এই তো পাওয়া যায় হাফ বার্ন অবস্থায় ফেলে রাখা কোথাও। তো এই জিনিসটা পাওয়ার পর স্টেপ পাওয়ার তো ওরা একটু মানে কি হয়ে যায় যে আমরা এখানে আসিনি, আমাদের কেউ চেনে না, কি আমাদের জানলার সামনে এরকম ফেলে রাখলো। তো ওরা আপনার বেয়ারাকে ডাকে, হোটেলের যে বয় আছে তাদেরকে ডাকে বা রুম সার্ভিসকে ডাকে, বলে যে এই জিনিসগুলো কি। ওরা দেখা যাচ্ছে জিনিসটা দেখে একটু ভয় পায়, ওদের চেহারার মধ্যে একটা আতঙ্ক। হ্যাঁ, তো একজন একজনকে জিজ্ঞেস করে, নিজেরা আবার কানে কানে কি বলতেছে, কানাঘুষা করতেছে। তো ওরা বলে যে কানাঘুষা করতেছে, এটা কি? তখন বলে ওরা কিছু না বলে নিজেরা আলাপ করে নিজেরা স্টেপ করে না ওটার উপরে। একজন একটা কোদাল নিয়ে এসে ওটাকে উঠায় নিয়ে কোথাও স্টার্ট করে। তো এনিওয়ে এটা দেখে ওরা নিজেরা একটু মানে হয়ে যায়, মানে মন খারাপ হয়ে যায়। হোয়াট ইজ দিস? রুমে ঢোকে কথাবার্তা বলে। তো ওই দিনটা পার হয়ে যায়।
রাতের বেলা ওরা যখন ঘুমাচ্ছে, বলতেছে শীতকাল, প্রচন্ড শীত, এবং শীতের মধ্যে দেখা যাচ্ছে যে অনেক মানে শীতে দেখা যায় যে কুয়াশা ভেসে ভেসে যায় ওষুধ। তো একটা সময় হঠাৎ করে একটা তীক্ষ্ণ চিৎকারে ঘুম ভেঙে যায়, পিয়াসার ঘুম ভাঙে। তো সে হঠাৎ করে শুনে যে একটা উলফের হাউলিং, মানে একটা নেকড়ে বাঘ যেভাবে ডাকে হাউল করে, যেটা আর কি বিলাপ করে যে হাউল করে, সে হাউলিংটা, বাট এটা কোনো মানুষের গলা দিয়ে বেরোচ্ছে, মেয়ে মানুষের গলা দিয়ে যদি হাউল করে থাকে উলফের মতো করে, সে তীক্ষ্ণ হাউলিং। এবং তার ঘুম ভাঙার পরও এটা রেশ রয়েছে প্রায় 15-20 সেকেন্ড ধরে এই শব্দটা হচ্ছে। সে প্রচন্ড ভয় পেয়েছে এবং শব্দটা এতই ভয়ঙ্কর ছিল মানে বলার মতো। মানে ঠিক তাদের বিছানা থেকে 2-3 ফিট দূরে ছিল সোফা, তার পাশেই গ্লাসের যে আপনার এটা পার্টিশনটা, সেখান থেকে আসছে শব্দটা, যেন গ্লাসের ওই পার থেকে খুবই কাছাকাছি। খুবই কাছাকাছি। এবং সে খুব ভয় পেয়ে যায়। তো সে তার হাজবেন্ডকে চিমটি কেটে ধরে, চিমটি কাটে। হাজবেন্ড সাথে সাথেই তাকে রিপ্লাই দেয় যে হ্যাঁ শুনেছি, শব্দটা শুনেছি। তো সে তখন বুঝে যে শব্দটা সে একা শুনে নেই, পাশের জন্য শুনতেছে। এবং মানে কেমন একটা বাজে পরিবেশ ওখানে সৃষ্টি হয়। এবং ওরা একটু পরে ফোন থেকে দেখে, ফোনে রাত 3টা সামথিং বাজে, এবং অনেকক্ষণ ভয় ওঠে না, উঠে ওই টেলিভিশন চালায় একটু নর্মাল হওয়ার চেষ্টা করে। বাট ওই দিন রাতটা ওইভাবে চলে যায় এবং বেশ ভয়ঙ্কর মনে হয় যে কোনো সময় এরকম একটা শব্দ ডেকে উঠবে। বাট হোয়াট হ্যাপেন, যে এটার পর থেকে ও ফিল করতে থাকে, মানে এই ঘটনার পর থেকে ওর মধ্যে একটা পরিবর্তন চলে আসে। ও ফিল করতে থাকে ও যখনই কোথাও বসে আছে ওর আশেপাশে অনেক মানুষ আছে, ফিলস লাইক 10 or 12 পিপল আর সারাউন্ডিং হার, এরকম একটা মানে ভাবের মধ্যে চলে আসে এবং সে খুব ফ্রিকড আউট হয়, ঘুমাতে পারে না। তো যখন দিনের বেলা হয় ওরা ওই হোটেল ছেড়ে দেয় এবং তারা চলে যায় কাছাকাছি আরেকটা জায়গায়, সেটা হচ্ছে জাহাঙ্গীর মেহেল নামে একটা জায়গা আছে সম্রাট জাহাঙ্গীরের সময়, এবং সেখানে শীষ মেহেল নামে আর কি যেখানে থাকার জায়গাটা, সেখানে ওরা ওঠে যে। তো শীষ মেহেলে যখন ওঠে, ও যখন ওইখানে এন্টার করতেছে, তখন তার মনে হয় তার কানের কাছে ফিস ফিস করতেছে, হুইসপার করতেছে। এবং সেই সেম ফিলিংস উইথ সো মেনি পিপল ফলোইং হার, তাকে ফলো করছে অনেক মানুষ পেছনে, এরকম একটা ফিলিংস নিয়ে সে ওই হোটেলে ওঠে। এবং ওখানে ওঠার পর থেকে ওই যে কানের মধ্যে যে ফিস ফিস শব্দটা সেটা খুব বেড়ে যায়, এবং যখনই সে একটু রিল্যাক্সে বসে মনে হয় কানের কাছে কে চিসফিস করতেছে। এই ধরনের একটা ফিলিংসে সে প্রায় আপনার ইনসাইনের মতো হয়ে যায়। সে মানে ঠিক থাকতে পারছে না, মানে ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে, চিন্তা করছে কে আশেপাশে, খুব ভয়, এবং একটু পর পর সে চমকে ওঠে, এরকম একটা পজিশনে সে আছে। এবং রাতের বেলা যখন মানে সে শুয়ে আছে, এই সেম ফিলিংস তার বিছানার পাশ থেকে এরকম শব্দ আসছে। আর দেওয়ালের মধ্যে পেন্টিং ছিল অনেক পুরানো, মনে হচ্ছিল যে পেন্টিং গুলো তার দিকে তাকায় আছে, এরকম একটা ফিলিংস। এন্ড সে বেশ ইনসাইনের মতো অ্যাক্ট করতে থাকে, মানে সে ওখানে মানে এক পর্যায়ে সে তার হাজবেন্ডকে বলে যে আমি এখানে থাকবো না। এই পর্যায়ে যখন সে ক্লান্ত হয়ে যায়, অনেকটাই ক্লান্ত হয়ে যায়, মানে আপনার একসময় মানুষ জেগে থাকতে থাকতে ক্লান্ত হয়, ঘুমিয়ে যায়, প্রায় তন্দ্রার মতো আসে। এর মধ্যেও একটা স্বপ্ন দেখে। স্বপ্নটা হচ্ছে একটা খাটো মহিলা, ডর্ফ, যার হাইট হবে 3 ফিট বা 3.5 ফিট, এরকম খুব ডর্ফ একটা মহিলা, লাল টকটকে একটা শাড়ি পরা এবং বড় একটা টিপ কপালে। সে বাতাসে ভেসে ভেসে আসছে, এসে আবছা ভাবে সে দেখছে যে তার কাছাকাছি এসে মানে তার দিকে তাকিয়ে হাসছে, এবং হাসিটা বেশ বিস্তীর্ণ হাসি, মানে ওর দুই কানের কাছাকাছি চলে যাচ্ছে হাসি। সে আবার স্বপ্ন মানে ঘুমদার ভেঙে যায় এবং সে খুবই স্কেয়ার্ড হয়, এবং সকাল পর্যন্ত মোটামুটি কষ্ট করে ওখানে থাকে। সকালবেলা তারা চলে আসে এখান থেকে, এবং ওই জানলা দিয়ে ওখান থেকে নাকি আরেকটা বড় মেহেল দেখা যেত, এটার নাম রানী মেহেল, উইচ ইজ অ্যাকচুয়ালি ভেরি স্কেয়ারি। সে বললো যে ওখানে অনেক প্রবাদ আছে এটা নিয়ে, এবং মানে কোনো একটা কানেক্টিভিটি আছে। মানে সে আমাকে বলছে যে ইফ ইউ ওয়ান্ট টু ভিজিট দ্যাট প্লেস ইউল ফাইন্ড সামথিং অড অর ডিফারেন্ট, ইউল ফিল ইট। এবং সে কিন্তু ওই স্বপ্নটা প্রায় দেখে, ওই যে ডস মেলে এটাকে প্রায় স্বপ্ন। আমি খুব অবাক হলাম যে কেউ হাসতে, তার ওই যে হাসি মানে ঠোঁটে যে হ্যাঁ মানে দুপাশটা ছড়িয়ে কান পর্যন্ত চলে আসছে, এবং বেশ খাটো টাইপের মহিলা, লাল শাড়ি পরা, লাল টিপ পরা, এবং এই স্বপ্নটা তাকে তারা করে বলে সেই এখনো সেই নাকি এই স্বপ্নটা দেখে। চমৎকার, অনেক 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 চমৎকার একটা ঘটনা, এবং অনেক অনেক থ্যাংকস এবং যিনি ঘটনা পাঠিয়েছেন আপনাকে, তাকেও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে আরো একবার। তার কাছে একটা ঘটনা আছে, ঘটনাটা অনেক বড় করে শুনতে পারলে ভালো হতো, কিন্তু হাতে এখন সময় কম, আমরা ছোট ছোট করে শুনবো কারণ আরো অনেক ঘটনা বাকি আছে। আমরা আপনার নামটা একটা প্লিজ বলুন। ভাইয়া, আমি পাপসি বলছি, ধানমন্ডি ফিতেগুলি থেকে। তো এখন ভাইয়া যে ঘটনাটা শেয়ার করবো, ফার্স্ট ঘটনাটা আমার এক্সপিরিয়েন্স করা লাইফ একটা ঘটনা। এখন যে ঘটনাটা শেয়ার করবো সেটি আমি আমাদের বাসায় কাজ করতো এক বুয়া,
তো বুয়ার কাছ থেকে আরো প্রায় 8-10 বছর আগে শুনেছি, এবং সে আমাকে যখন ঘটনা শুনেছি তার থেকেও মিনিমাম 10-12 বছর আগে ঘটনাটা ঘটে যায়। ওই ঘটনাটা অনেকে জানেন আপনি বলছিলেন। হ্যাঁ, আমি বলছি যে বরিশাল জেলার আমতলী থানা বা গ্রাম, আমি আসলে ঠিক জায়গাটা স্পেসিফিক আমার মনে নেই, এবং অনেকে সম্ভবত এটা জানে, প্রবাবিলিটি নিউজ পেপারে এসেছিল যে মার হাতে বীভৎস ভাবে সন্তান খুব, এ ধরনের একটা আর কি হেডলাইন এসেছিল। তো ঘটনাটা আমি যেরকম ভাবে শুনেছি এরকম ছিল যে বউ আর কি যেই পারপাসে বলছিল আমাদের পাশে, আমার নানু বাসার দিকে, তখন আমার মামার বিয়েতে খুব প্রবলেম হচ্ছিল, আলম মামা। তো উনি বিয়ে দেখতে গেলেন, নানা রকম প্রবলেম হচ্ছিল। তো বাই ইনসিডেন্স বউ আমাদেরকে একদিন বলে যে তারা কোন দেবর বা ভাইয়ের জন্য তারা তাদের গ্রামের একদের সাথে বিয়ের আলোচনা হয় তাদের। এরপরে সামহাউ তার সেই ভাইটা মানে খুব মারাত্মকভাবে ইনজুরিড হয়, মানে গাছ পড়ে তার পা থেতলে যায় এবং তার ওই পাটা কেটে বাদ দিতে হয়, পরে সে বিয়ে করেছে। তো ঘটনাটা এটা যে এটা হঠাৎ করে 15-16 বছর একটা মেয়ে হঠাৎ করে খুব চেঞ্জ দেখা যায় তার মধ্যে, সে অনেক বেশি ইন্ট্রোভার্ট হয়ে যায়, নিজে নিজে থাকতে পছন্দ করে, কারোর সাথে মিশে না, এবং সে দেখায় সে অনেকটা ধার্মিক টাইপ হয়ে যায়। বেসিক্যালি ধার্মিক না, যে তার কিছু অদ্ভুত জিনিস যেগুলো হচ্ছে সে রাতের বেলা কোনো কিছু মানে কোনো ধরনের প্রে করে, বা তারপরে উঠোনের মাঝখানে সে আঁকিবুকি আঁকে, তারপরে এই ধরনের মানে অদ্ভুত কিছু জিনিস। তো খুব বেশি চোখে পড়ার মতো না হলেও বাবা মা টেন্ট হয় তাকে বিয়ে দেওয়ার জন্য। তো যারাই দেখা যায় তার বিয়ের প্রপোজাল বা নিয়ে যাচ্ছে, দেখতে যাচ্ছে ছেলের বাড়ির লোকজন, তাদের বাচ্চাপক্ষ থেকে কোনোভাবে হার্ম হচ্ছে, হয়তো রোডে তাদের অ্যাক্সিডেন্ট হচ্ছে, বা ছেলের বাবা পরদিন বাড়িতে গিয়েছে নাকে মুখে রক্ত এসে মারা গেল। তো তখনকার দিনে হয়তো যেহেতু আরো মিনিমাম 20-25 বছর আগে নিয়ারবাই ঘটনাগুলো হয়েছে, যে হয়তো অতটা মানে সবকিছু ডেভেলপ হয়নি, ঠিক আছে। কিন্তু অনেক রকম ঘটনা ঘটতো যেগুলো কোনো আসলে 3-4টা ঘটনা ঘটলে গ্রামের মধ্যে এনাফ, মানে হয়তো কোইন্সিডেন্স, বা 3-4টা ঘটনা ঘটলে একটা খারাপ জিনিস রটার জন্য যথেষ্ট। হ্যাঁ, যে এখানে গেলে এরকম হয়। এরকম হচ্ছে, এবং 2-3টা তো অলমোস্ট হয়ে গেছে, যেহেতু আমাদের বুয়ার মামা ভাইয়ের একটা ঘটনা সেম হয়েছে। তো এইভাবে তার কোনো মানে মোটামুটি আরো 2-4 গ্রাম রোডে গেল যে মেয়েটা অভিশপ্ত এবং তার সাথে কোনো রিলেশনে যাওয়া যাবে না। তো এভাবে বাবা মা খুব টেন্স, তাকে অনেক দূর থেকে, মানে তার বাবা খুব খুঁজে রেখে একটা মানে অনেক গরিব ঘরে, তারা খুব সম্ভ্রান্ত ছিল, কিন্তু ওই রকম একটা ছেলে দেখে তাকে বিয়ে দেওয়া হয়, যেহেতু তাকে বিয়ে দিতে হবে। সো বিয়ে দেওয়ার পর যেটা হয়, খুব ইউজুয়ালি তারা লাইফ লিড করতে থাকে, বিয়ের পরে আর কোনো সমস্যা হয় না, খুব ভালোভাবে তাদের 2-3 মাস যায়। ওই লোকটা তার কাজের ক্ষেত্রে তাকে ইনফর্ম করা হয় যে তার ওয়াইফ প্রেগনেন্ট, তাতে শুনে সে খুব খুশি এবং আসে, ওয়াইফের সাথে দেখা করতে আসে। তো সে যেদিন আসে সেটা হয় যে খুব তাদের বাসায় চিল্লাপাল্লা শব্দ শোনা যায় মাঝরাতে, এবং তাদের আশেপাশে নেইবার যারা আছে তারা শুনেছে। পরদিন সকালে ইউজুয়ালি ঠিকঠাক, হয়তো ভেবেছে হয়তো হতে পারে বা কোনো কারণে হয়তো ক্ল্যাশিং হয়েছিল। তো এভাবে যায়, পরে আস্তে আস্তে সময় শেষে তার একটা ছেলে সন্তান হয়, ফার্স্ট বেবিটা ছেলে হয়, এবং নর্মালি খুব নর্মাল যেভাবে ইউজুয়ালি হয়। তো ছেলেটা বড় হতে থাকে, বাট একটা জিনিস ছেলেটা খুব উইক থাকে, মানে 8-10টা বাচ্চাদের মতো সে না, একটু উইকনেস, তার বেসিক্যালি সবকিছুতেই ঠান্ডা, অল্পতেই অসুস্থ হয়ে যায়। তো তারপরে সবকিছু সিম্পল, আগে যে মানে অ্যাবনর্মালিটি গুলো ছিল কোনো কিছু আর দেখা যায় না। বাচ্চা বড় ফার্স্ট ছেলেটা হওয়ার পরে লোকটা ডিসাইড করে যে গ্রাম ছেড়ে তার কাজের ক্ষেত্রে একটু সুবিধা হয় এবং নিয়ার বাই কোনো প্লেসে যেতে। সো আরো কিছু দূরে অন্য একটা গ্রামে তাদের শিফট হয়। এরপরে তাদের আরো বছর খানেক পরে তাদের আরো 2টো বেবি হয়, যমজ 2টো ছেলে, আবার 2টো ছেলে হয়। তো ছেলেগুলো বড় হতে থাকে, বড় বাচ্চাটাও বড়, একসাথে তাদের যখন তাদের 6 কি 7 বছর বয়স, তো তখন থেকে তার আশেপাশের লোকজন আরো কিছু অদ্ভুত জিনিস খেয়াল করতে থাকে, লাইক যে বাচ্চা দুটো একটু বেশি মানে ওই বড় বাচ্চাটা যেরকম অন্যান্য বাচ্চাদের সে কিন্তু অসুস্থ থাকে, তারপরেও দেখা যায় যে সকালবেলা বা দুপুরবেলা সে বাচ্চাদের সাথে খেলছে, যতটা উচ্ছল, কিন্তু ছোট বাচ্চা দুটো অতটা না। তারা কি করে, যে লাইটে মানে দিনের বেলা তারা ঘুমোচ্ছে, বিকেলের বেলা তারা তাদের অ্যাক্টিভিটিস গুলো একটু বেড়ে যায়। তো অনেকের ধারণা হয়তো আছে কিছু বাচ্চা যে রাতে জেগে থাকে কিন্তু দিনে ঘুমায়, ওদের তো একটু বেশি চোখে পড়ার মতো। তারপর আরো জিনিস যেটা হয় যে তারা পুকুরে, অন্যান্য বাচ্চারা যখন গোসল করতে যায়, তারা গোসল করছে, তারা এক ডুবে প্রায় পুকুরের অর্ধেকটা বা বিলের অর্ধেকটা তারা চলে যাচ্ছে বা শেষ করেই মাথা উঠে যাচ্ছে। এবং যারা মাছ ধরে ইউজুয়ালি বিকেলের দিকে বা সন্ধ্যায়, তারা কি করে যে মাছ অনেকক্ষণ ধরে বসি বা জাল নিয়ে কেউ বসে আছে, কোনো মাছ উঠছে না, ওরা যে একটু ডুব দিয়ে খপ করে মাছ হাতের মুঠোয় ধরে নিয়ে আসে।
তো এরকম থাকে। তো দেখে যে তারা তাদের সবচেয়ে অদ্ভুত যেটা, যে তাদের বাড়ির ওই গ্রামের সবচেয়ে বাজে অভিশপ্ত একটা অশ্বত্থ গাছ থাকে হয়তো, সেই গাছের দিকে পারতপক্ষে লোকজন যায় না, মানে খুব প্রয়োজন ছাড়া যায় না। ওই বাচ্চা দুটোর মেইন কাজ হয় সব গাছের নিচে ডাল ধরে, পাশেও বট গাছে, ওগুলোর নিচে গিয়ে ঝুলে বসে থাকা, পা দুলিয়ে বসে থাকে, এবং তাদের মূল খেলাটাই হচ্ছে গাছের উপর পা দুলিয়ে বসে থাকা। এই জিনিসগুলো মানুষের কাছে একটু অদ্ভুত লাগে, কারণ আমরা জানি যে অনেক বাচ্চার অনেক ট্যালেন্ট হয় বা অনেক বেশি একটু অদ্ভুত অন্যান্য বাচ্চাদের থেকে হয়। তো তাই জন্য ওরা ওইভাবে কিছু বলেন, অনেক অনেক রকম কথা বলে, কিন্তু মাটা এই ধরনের কোনো ব্যাপার না। তো তাদের এখানে ঠিক এই ইন্ডিয়া থেকে তান্ত্রিক টাইপের একজন আসে, হি ইজ নট মুসলিম। তো একজন তান্ত্রিক আসে, সে বাচ্চা দুটোকে ফেস করে, এন্ড ফার্স্ট অবজারভেশনে সে বলে, আমাকে বটা যেভাবে ডিসক্রাইব করছিল, তান্ত্রিকের জন্য যে দরবেশ না, সে হিন্দু বা অন্য ধর্মের, মুসলিম ধর্মের না, তার চুল লম্বা, এরকম কেউ ধরনের পোশাক পরে, এই ধরনের অদ্ভুত কিছু করা ছিল। এনিওয়ে সে দেখে বাচ্চা দুটোকে সে অবজার্ভ করে এবং তাদেরকে নর্মালি জিজ্ঞেস করে তোমাদের নাম কই থাকো, তারা খুব সিম্পল আনসার করে। But, হঠাৎ করে তান্ত্রিকা তখন দেখে যে এগুলো তো খুব বেশি চালাক বা এদেরকে এভাবে হয়, তখন সে স্ট্রিক্টলি তাদেরকে একদম ডিরেক্ট বলে যে তোমরা করে, মানে তোরা কোথেকে এসেছিস বা কে তোরা। তখন বাচ্চাগুলোকে যখন মানে অদ্ভুত কিছু কোয়েশ্চেন করার পরে বাচ্চাগুলো খুব খুব অদ্ভুত ভাবে সেটার রেসপন্স দিয়ে ওঠে যে তুই কে, তুই চলে যা, মানে অন্য ভাষায়, যেটা আশেপাশে কারো বোঝার ছিল না। আর যেহেতু গ্রামের লোক আগে থেকেই বাচ্চাগুলোর প্রতি একটু মানে বেশি নজরদারি করতো, তো তারাও তখন লোকটাকে বলে আপনি একটু ভালো করে দেখেন। আমরা মানে বিরক্ত ছিল সবাই আসলে। বিরক্ত, হ্যাঁ বিরক্ত বলতে কি তারা একটু অদ্ভুতই হতো, যেমন তাদের বাচ্চারা যেটা পাচ্ছে না সেই বাচ্চাটা পাচ্ছে, এবং বড় ভাইটা তুলনামূলক ভাবে অসুস্থ থাকে, এই বাচ্চাটা এত বেশি ট্যালেন্টেড, এরকম। তো বাচ্চা দুটোকে তারা অনেক কিছু জিজ্ঞেস করে, করার পর একটা পর্যায়ে সে তাদের বান মেরে বা কোনোভাবে অন্য বাসের কাছে নিয়ে যাওয়া হয়, এবং আরো গ্রামের লোকজনদের সহায়তা তাদেরকে রেখে ওখানে আটকে রেখে সে তার মাকে জিজ্ঞেস করবে যে তুমি মা হয়ে কেন বোঝো নাই বা কেন বলো নাই বা কেন আগে কোনো অ্যাকশনে যাও নাই। তো যাওয়ার পরে ঘরে যেয়ে দেখে ঘরে তালা মারা বাইরে থেকে, স্যার ব্যাক করে চলে আসবে, আগে বাচ্চা দুটো কোনো হিল্লে করুক। হঠাৎ শব্দ পাই, ভেতর থেকে শব্দ হচ্ছে, তো ভেতরে ভালো করে খেয়াল করে দেখে যে ভেতরে কেউ আছে। তারপর তারা তালা ভেঙে ভেতরে ঢুকে, কিন্তু সবচেয়ে অদ্ভুত হচ্ছে মহিলাটা বাইরে এবং তার হাজবেন্ডও কিন্তু তার জব প্লেসে আছে, কাজের জায়গাতে আছে, তাহলে তালাটা মারলো কে, সে ভেতরে কিভাবে গেল? যেটা সবচেয়ে অদ্ভুত, যে দরজা খুলে যেটা তারা দেখে, সেটার জন্য আসলে ওই তান্ত্রিকের সাথে যে কয়জন আরো যারা ছিল তারা দেখার জন্য ওখানে প্রিপেয়ার ছিল, ওনাকে এখান থেকে সরে যায়। তারা দেখলো যে মহিলাটা তার বড় ছেলের বুক থেকে পুরোটা পেট পর্যন্ত চিরে ভেতর থেকে খুবলে তার হয়তো কলিজা এই ধরনের ওগুলো বের করে ফেলছে এবং খাচ্ছে অথবা কিছু বের করার সে চেষ্টা করছে, কিছু সে খুঁজছে ভেতরে, এরকম খুবলে সে বের করছে। তো এটা দেখার পরে অনেকে চলে গেল, যারা সাহসী ছিল তাদের সাহায্যে তান্ত্রিক মহিলাকে জিজ্ঞেস করলো যে আপনি তাহলে তো তুমি কে বা তুমি এটা কেন করছো, তুমি নিজের সন্তানকে তুমি কেন এইভাবে করছো? তো এরপরে মহিলাটা খুব অন্য ভয়েসে বলে উঠলো যে আমি এর সাথে অনেক দিন ধরে আছি। ঠিক আছে, অনেক দিন ধরে আছি, দ্যাট মিনস মহিলাটার বিয়ের আগ থেকে যে ইনসিডেন্টস গুলো হচ্ছিল আমি ওর সাথে অনেক দিন ধরে আছি। আর তুমি যে বাচ্চা দুটোকে ধরেছো ওগুলো আমার, তাহলে এই বাচ্চাটাকে তুমি কেন খুন করলে? তারপর বললো যে বাচ্চাটাকে যেহেতু আমার বাচ্চারা, ওরা এখানে আর কখনোই থাকতে পারবে না বা আমি যেহেতু এখানে থাকতে পারবো না, সো ওদের এই বাচ্চাটাকে রাখার আমার কোনো অধিকার, মানে আমি আর রাখারও কোনো প্রয়োজন মনে করিনি। এরপর জিজ্ঞেস করলো যে তাহলে ওর হাজবেন্ড কোথাও, ওর হাজবেন্ডকে আমরা খবর দিব। তো তখন বললো ওর হাজবেন্ডকে সেই অনেক আগেই সে মেরে ফেলেছে, মানে সেটা হচ্ছে যে ওই যে তার ফার্স্ট প্রেগনেন্সি খবর পেয়ে যখন তার হাজবেন্ডটা আসে, ওই রাতে যে তাদের ঘরে অনেক চিল্লাপাল্লা, অনেক চিৎকার চেঁচামেচি শুনেছিল, সেটাই হচ্ছে মানে ওই দিনই সে তাকে দেখে ফেলে, মানে তার হাজবেন্ড তাকে যেহেতু কোনো খবর না দিয়ে না জানিয়ে আসে, সে দেখে ফেলে যে মহিলাটা কোনো রকমের রাতে এরকম কোনো রকমের প্রার্থনায় ব্যস্ত, সে হচ্ছে এরকম মানে মোমটোম জ্বালিয়ে তারপর আরো হাড় গোড় এই ধরনের কিছু করছিল সে, এবং দেখে ফেলার পর সে যখন এটা প্রোটেক্ট করতে যায় তখনই তাকে মেরে ফেলে, এবং মেরে ফেলে সে প্ল্যানেট ওয়াইজ তাকে তার সেখানে যে মেলটাতে কাজ করতো শামিল অথবা এই ধরনের, সেখানে তাকে ফেলে রেখে আসে। তো এই ঘটনার পর মহিলাটাকে পরে এই কতটুকু শেষ হওয়ার পরে মহিলাটা নিজেও মানে সেন্সলেস হয়ে যায়, এবং এরপর থেকে সে মানে প্রায় উন্মাদ পাগলের মতোই হয়ে যায়। পরে ওই বাচ্চা দুটোকে বের হওয়ার পরে তারা যেটা খেয়াল করলো যে বাচ্চা দুটো এখানে পড়ে আছে, এবং বাচ্চা দুটো এখানে নাই, একটা শিয়াল আকৃতির কিছু দুটো মুখে রক্তটা নিয়ে পড়ে আছে। তো এরপর তারা অ্যাজ কিউরিয়াসিটি অ্যান্ড কোইন্সিডেন্স তারা যায় ওই লোকটার এখানে যেখানে কাজ করতো, যেহেতু আসলে লোকটার কোনো হদিস নাই, যাওয়ার পর খোঁজ খবর করার চেষ্টা করে।
থাকে তারা কোনো ইনফরমেশন দিতে পারে না। যেহেতু অনেক আগের ঘটনা, তারপরে তারা পুরোনো এক ম্যানেজার থাকে, তাকে জিজ্ঞেস করে, তখন সে বলে হ্যাঁ এরকম নামে একজন ছিল, বাট সে তো মারা গেছে। আসলে তার কোনো অ্যাড্রেস বা আইডেন্টিফাই আমরা করতে পারি নাই, যেটা আমরা আমাদের কারখানার পেছনেই তার একটা জায়গা দেখা বলে এখানে তাকে আমরা কবর দিয়েছি। সো এই ঘটনাটা আসলে আমার কাছে যে বললাম না যে খুব ভূতের বা ওঝা ধরেছে ভূতে ধরেছে এরকম কিছু না। আমার থেকেই মনে হয়েছে যে বাচ্চাগুলো যে ধরনের একটা যে জিনিসটা বললো, মানে যেভাবে আমি শুনেছি যে সত্যিই যদি তাই হয়ে থাকে যে অন্যান্য বাচ্চাদের চেয়ে আমরা ভাবি যে অনেক বাচ্চা আছে অনেক ট্যালেন্টেড, অনেক বেশি অনেক কিছু পারে, অনেক কিছু জানে। আসলে আমি বলছিলাম আপনাকে যে আমাদের লাস্ট কয়েকটা এপিসোড আগে কৌশিকদা এসেছিল, এরকম একটা ঘটনা যে বাচ্চাদের মধ্যে আসলে তারা অনেক কিছু অবজার্ভ করে। যেমন আমাদের আশেপাশে আমাদের নিজেদের ফ্যামিলিতে একটা বেবি আছে, আমি হয়তো অন্য সময় আসলে সেটা শেয়ার করবো, যে সে এরকম অদ্ভুত কিছু জিনিস হয়। আসলে আমরা আদৌ জানি না সে কি মোস্ট ট্যালেন্টেড বেবিদের মধ্যে একজন না অন্য স্পিরিচুয়াল কোনো কিছু আছে। সো এই ছিল ঘটনা। আসলে অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আরেকজন ফোন করেছেন এবং তার কাছ থেকে আমরা ঘটনাটি শুনবো। আপনার নামটা একটু প্লিজ বলবেন, আপনি কোথা থেকে এসেছেন এবং তারপর আপনার কথা আমরা শুনবো। হ্যালো লিসনার্স, আমি ইউসুফ সাদি, ফার্মগেট থেকে এসেছি। তো আজকে আমি যে ঘটনাটা বলবো এটা হচ্ছে রাজশাহী গোলাগাড়ি এলাকা। তো চাকরি সূত্রে আমার আব্বু কিছুদিন পর পর বদলি হয়, তো সেই সূত্রে আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আব্বু বদলি হয় রাজশাহী গোলাগাড়িতে। তো এখানে বেশ প্রভাবশালী একজন ব্যক্তি ছিল, প্রভাবশালী ফ্যামিলি আর কি। তো তাদের অনেক পাওয়ার ছিল এলাকাটায়, মানে তাদের কথাতেই চলতো এক কথায়। তো তার যে ছোট ছেলে ছিল সে একদিন হঠাৎ করে মুখ থেকে রক্ত উঠে মারা যায়। তো কারণ খুঁজতে গিয়ে খুবই আকস্মিক ভাবেই মারা যায়। হ্যাঁ হ্যাঁ আকস্মিক ভাবে মারা যায়, জাস্ট হঠাৎ করে, কোনো রোগ ছিল না। তো যখন মারা যায় তখন এলাকার লোকজন বলা শুরু করে যে কেউ হয়তো বান মেরেছে সেজন্য এরকম হয়েছে। তো স্থানীয় আরেকজন লোক ছিল বেশ বয়স্ক, তিনি দিন জাতীয় ব্যাপার স্যাপার করতেন এবং এইসব মানে জিনিসগুলোর সাথে জড়িত ছিলেন। তো তারা ভালো তাদের সাথে বেশ মন কষাকষি ছিল ওই লোকটার, সেই লোকটা কিছু করেছে। তো তারা খুব রেগে গেল এবং ওই লোকটাকে মারতে গেল লাঠি চাঁচা নিয়ে। তো তার বাসায় যখন গিয়েছে তখন থেকে পায়নি। তো তারা যখন বাসা থেকে ব্যাক করছে তো ওই লোকটাকে রাস্তায় পেয়েছে এবং তারা প্রচুর মারধর করে ওই লোকটাকে। যেহেতু বয়স্ক মানুষ ছিল তিনি সহ্য করতে পারেন, সে এখানে মারা যায়। তো যেহেতু মারা গিয়েছে, মারার কেস সেহেতু এনারা দেরি করেনি, এনারা করেছে কি যারা কেসটা চাপা দেওয়া যায় সেজন্য তাড়াহুড়ো করে ওনার দাফন কাফনের ব্যবস্থা করে দেয়। তো ওই দিনই কয়েক ঘন্টার মধ্যে দাফন কাফন করে দেয়। তো ঘটনাটা শুরু হয় রাতের বেলা। যে লোক ছিল, যে লোকটা প্রভাবশালী ছিল, উনি হচ্ছে রাতের বেলা যখন ঘুমিয়ে আছে তখন স্বপ্ন দেখে যে যেখানে ওই বয়স্ক লোকটিকে কবর দেওয়া হয়েছে তো সেইখানেই কিছু লোক, অনেক লম্বা লম্বা 4-5জন লোক, তারা সাদা কাপড় পরা, তারা হচ্ছে গিয়ে ওই কবর থেকে ওই লোকটির লাশটা উঠিয়ে কবরের পাশে রেখে হচ্ছে এই লোকটাকে টেনে সে কবরের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। মানে যিনি মানে গাছ ছেড়ে হঠাৎ করে মারা গেল এবং যিনি ধারণা করলেন যে অন্য কেউ বানা মেরে তাকে মেরেছে, তারপরে সেই ভদ্রলোক মারা যাওয়ার পরে তিনি স্বপ্নে দেখছেন যে মৃত ভদ্রলোক কবরের উপরে এবং যিনি মাকে সাহায্য করেছেন তাকে কবরের মধ্যে নিয়ে যাওয়া। হ্যাঁ, তো তারপরটা ঘুমটা ভেঙে যায়। খুবই অদ্ভুত ঘটনা এটা। আপনারা সবাই যারা শুনছেন আমি বলবো যে একটু মনোযোগ দিয়ে শুনবেন। খুবই আমার কাছে খুব অন্যরকম লেগেছে। তো তার ঘুম ভেঙে যায়, সে তার ওয়াইফের সাথে শেয়ার করে ঘটনাটা। তো পরদিন সকালবেলা স্থানীয় লোকজন দেখে যে ওই যে ভদ্রলোকটিকে কবর দেওয়া হয়েছিল ওনার লাশটা কবরের পাশে ওঠানো। আমি নিজে দেখতে গিয়েছিলাম, আমি তখন ক্লাস 6-এ পড়ি, আমি নিজে দেখতে গিয়েছিলাম যে লাশের গায়ে যে কাফনের কাপড়টা একদম নিট অ্যান্ড ক্লিন, কবরে শোয়ানোর পর তো মাটি লেগে থাকে, বাট ওটা উপরে উঠানো। লাশ কবরটা একদম ঠিক আছে, এমন না যে মাটি উঠে কেউ কবরটা লাশটা উপরে রেখেছে, সব ঠিক আছে, লাশটা উপরে, এমনকি উপরে যে খেজুর গাছের পাতা দেয় সেগুলো ওইভাবে আছে, জাস্ট লাশটা পাশে সরানো। তো লোকজন করে কি আবার ওটা হচ্ছে কি আবার দাফন করে, করার পরে সেকেন্ড ডে রাতেও একই ঘটনা ঘটে। ওই দিন রাতে ওই লোকটা একই স্বপ্ন দেখছে যে কয়েকজন ওই লাশ থেকে উপরে উঠাচ্ছে এবং 4-5জন মিলে তাকে হচ্ছে জোর করে কবরের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো ওই দিনও রাতে তার ঘুম ভেঙে যায় এবং পরদিন সকালে আবার ওই লাশটা দেখা যায় যে উপরে একইভাবে কবরের পাশে রাখা, এবং ওই দিনও দেখা যায় যে কোনো কাফনে কোনো হচ্ছে মাটির দাগ নেই। তো এবার হচ্ছে গিয়ে সবাই বেশ ভয় পেয়ে যায়। তো ওই দিন রাতে হচ্ছে গিয়ে পাহারার ব্যবস্থা করা হয় যে আদৌ কিছু হচ্ছে কিনা। তো পাহারার ব্যবস্থা করে ওই দিন রাতে যখন ওই লোকটি ঘুমাতে যায় ওইটা ছিল তার শেষ রাত, ওই দিন রাতে উনি মারা যায়। তো এই ছিল আমার ঘটনা।
তার মানে সত্যি স্বপ্ন যেটা দেখিয়েছিল সেটাই সত্যি হলো, এটাই সত্যি হলো। সেটা সত্যি হলো, এবং তাকে যে মানে কবরে নিয়ে যাওয়ার যে চেষ্টাটা স্বপ্নের মধ্যে বারবার সেরকম একটা আভাস দিচ্ছিল, এবং পরবর্তীতে তাই হলো, ওকে মৃত্যুবরণ করতে হলো। অনেক চমৎকার লেগেছে আমার কাছে এই ঘটনাটা, মানে এই ঘটনাটা খুবই অদ্ভুত লেগেছে। এবং আপনি নিজে সেই লাশ দেখতে জি গিয়েছিলেন। ভাই, আমি নিজের এবং গোদাগাড়ির ওই জায়গাটায় জায়গাটার নাম মেবি রাজবাড়ি জাতীয় কিছু একটা, ওইখানে হচ্ছে গিয়া এই ঘটনাটা মানে ওই স্থানীয় যারা আছে সবাই দেখতে গিয়েছিল। মানে এই লাশ উপরে চলে আসে। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন মেবি 6-7 এরকম এরকম ওই সালের ঘটনা। আচ্ছা, স্থানীয় সবাই জানে এই ঘটনাটা। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, আমরা চলে যাব নতুন আরেকজন অতিথির কাছে, এবং আমাদের সাথে জয়েন করছেন যার বাসায় বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করছেন তিনি, এবং সেই ধরনের প্রবলেমের কিছু কথা আপনাদের বলবেন। আপনারা দেখেন যাদের বাসায় প্রবলেম আছে তারা এই ধরনের প্রবলেম কখনো ফেস করেন কিনা, যারা মনে করেন যে হ্যাঁ আমি যে বাসাতে থাকি সেই বাসাটায় কোনো একটা প্রবলেম হয়তো আছে, আমি যে রুমে ঘুমাই সেই রুমে হয়তো কোনো একটা ঝামেলা আছে, এরকম হয় কি আপনাদের কখনো? যদি হয় তাহলে এখনো কিন্তু SMS করে জানতে পারেন, আমরা শেয়ার করতে পারি সেই জিনিসগুলো। যাই হোক, আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় হ্যালো যাবো। লিসেনার্স, আমি মোমো ফার্মগেট থেকে এসেছি। অলরাইট, আমরা চলে যাই আপনার ঘটনায়। কি কি হয় আপনার সাথে? প্রথমত 3 বছর আগের কাহিনী। আমি যখন আমাদের নিজস্ব বাসায় থাকি, সেখানে ফার্স্ট টাইম রাত্রেবেলা আমি যখন ঘুমিয়ে থাকি তখন হঠাৎ করে ঠান্ডা বাতাস একটা আসে। তো তারপরে হঠাৎ করে ঠান্ডা বাতাসটা আসার পরে তারপর হঠাৎ করে গরম বাতাস আসে। তো দেন আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে 5-10 মিনিট আমি চিন্তা করতে থাকি আসলে আমার সাথে কি হচ্ছে। তো দেন আমি আমার বড় ভাইয়ের রুমে যাই, যাওয়ার পর ভাইয়ের সাথে কথা বলি, ভাইকে কিছু একটা বলি। তো বলার পরে ভাইয়া আমাকে 5 মিনিট আমার দিকে তাকিয়ে থেকে ভাইয়া আমাকে আমার রুমে আবার নিয়ে যায়। তো দেন আমি আমার রুমে যাই, রুমে যাওয়ার পরে শুয়ে থাকার পর 10 মিনিট পরে ভাইয়া লাইট অন করে। দেন ভাইয়া আমার রুমে আসে, 10 মিনিট পরে এসে দেখে আমি নর্মাল। দেন পরের দিন যখন আমি আমার ভাইয়ের কাছে জিজ্ঞেস করি ভাই আমার কি হয়েছিল, ভাইয়া আমাকে তেমন কিছু বলেনি। ভাইয়া বলেছে যে যেটা হয়েছিল ঠিক আছে, নর্মাল। তো দেন আমি আমার আগের বাসার থেকে যখন নতুন একটি বাসায় উঠি, সেই বাসায় অনেক ধরনের প্রবলেম দেখা দেয়। প্রথম তো ওই বাসায় যখন আমি ঘুমাতাম রাতের বেলা ঘুম হতো না ফার্স্ট টাইম। তো দেন আমি আস্তে আস্তে অনেক কিছু দেখা শুরু করি। দেন ফিল করি সেই যে জিনিসগুলো কি যেগুলো দেখা শুরু করেন, কিরকম ধরনের দেখা জিনিস? শুরু করি যে জানালার বাহির থেকে কেউ আমাকে ডাকছে, তবে কোনো সাউন্ড নাই, জাস্ট ইশারা দিয়ে কিছু একটা হাতের মতো করে আমাকে ডাকছে। দেন এরকম দেখতে দেখতে হঠাৎ করে একদিন দেখি যে আমার জানালা খুলে যায়। দেন এরকম অনেকদিন চলতে থাকে, আস্তে আস্তে জানালা থেকে দরজা খুলে যায়। দেন মানে হঠাৎ করে একদম হঠাৎ কোনো কারণ করে। ছাড়াই ঘুরে তো যায়। মিনিমাম আমি 3 মাস এভাবে এরকম হওয়ার কারণে ঘুমাতে পারিনি। পরে শুধু রাতের বেলা অনেক ডিস্টার্ব হতো। দেন এভাবে করে 3 মাস যায়। আম্মুকে বলি, বাসার সবাইকে বলি, বাট কেউ বিলিভ করে না। সবাই এমনিতে আপনার কোনো সময় কোনো ক্ষতি করেছে? না, ফার্স্ট টাইম ক্ষতি করেনি, বাট এখন যেটা হয়, এখন দেখতেছি যে ক্ষতি করতে চাচ্ছে। যেমন ফার্স্ট টাইম তো এরকমই হতো, তেমন কিছু মানে সে আমার কাছে আসতো না। ভয় দেখাতেন? হ্যাঁ, কাছে আসতো না, দূরের থেকে যত সব করতো, রুমের ভিতরেও এন্টার করতো না। দেন আমার মনে হলো কোরআন শরীফ আছে বলে মনে হয় রুমের ভিতরে এন্টার করতে পারে না। তো দেন এখন মানে আপনার সাথে আপনার কোনো ক্ষতি হয়েছে কখনো? হ্যাঁ, কোনো হারিয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া না, কিছুদিন আগে একটা কাহিনী। 3 মাস পরে তো এরপরে সবকিছু স্টপ হয়ে গেছিল। দেন কিছুদিন আগের কাহিনী যে আমি শুয়ে আছি, তো ঘুম আসতেছিলাম না, ভূত এফএম শুনেই মিনিমাম রাতের বেলা 1টার দিকে পাক্কা একটা কাহিনী শুনেই আমি শুয়েছি। তো বড় ভাই বলতেছে যাও ঘুমাই যাও, আমি আছি। তো দেন আমি ঘুমাচ্ছি, মানে চোখটা বন্ধ করছি জাস্ট। দেন আমি আর কিছু দেখতে পারতেছি না। আমি তখনও পুরোপুরি ঘুমাইনি, আমার টোটালি শেষ ছিল। ইভেন আমি তাকানোর চেষ্টা করতেছিলাম, আমি তাকাইতে একদম পারতেছিলাম না। আমার চোখ, আমার 2 হাত 2 পা কেউ একদম যেতে ধরে
আপনি বোবা দেওয়ার ব্যাপারটা বলছেন না, এরকম কিছু না। না আমি এক ফার্স্ট তো ভেবেছিলাম যে বোবা ধরছে, বাট এটা যদি বোবাই হতো দেন আমি আমার বাবা যেটা শিখিয়ে দিয়েছিল যে অলওয়েজ তুমি দোয়া পড়বা, ইভেন বাম পা দিয়ে লাঠি দেওয়া ট্রাই করবা। তো আমি যত ধরনের দোয়া পড়তেছিলাম, ইভেন বাম পা দিয়ে লাঠি দেওয়া ট্রাই করতেছিলাম, দেন দিতেছি, কিন্তু এটা কোনো কাজ হইতেছিল না। দেন আমি আরো দেখলাম যে আমার পা ধরে টানা শুরু করছে, দুই পাশ দিয়ে মানে পা ধরে টানা শুরু করছে। তো এরপর আমি আরো ভয় পেয়ে এটা কি হচ্ছে আমার সাথে। দেন আমি আরো মানে আল্লাহকে ডাকতেছি, আল্লাহ যে এইবার লাস্ট বার তুমি আমাকে বাঁচাও, ওকে কিছু একটা করো। দেন আমি আল্লাহ ডাকতে দেন জিনিসটা ছাড়ছে, আমি চাচাইতে পারতাম, বাট আমি তাকাইতে চাইছিলাম না, হঠাৎ করে যদি কিছু একটা দেখি। দেন একটু পরে আমি ফিল করি আমি বিছানার থেকে এক হাত উপরে, ঠিক এক হাত উপরে, কিন্তু আমি চোখ খুলতে পারতেছিলাম না তখনও। তো ভয় খুলছিলেন না আপনি? হ্যাঁ মানে ভয় ভয় না, খুলছিলেন নাকি? তখন পারছিলেন এভাবেই না? পারতেছিলাম না, আচ্ছা, ফিল করতেছিলাম বিছানা থেকে এক হাত উপরে কেউ আমার কোমর থেকে উঠে এসেছে। দেন ট্রাই করতেছিলাম খোলার, বাট কিছুতেই আমি মিনিমাম 10 সেকেন্ডের মতো উঠেছিলাম উপরে, সেটা আপনি একদম অনেক- পুরোপুরি ফিল করতে পারছেন? পুরোপুরি ফিল করছিলাম, বাট আমি দেখতে পারতেছিলাম না, আমার চোখে খোলা যাচ্ছিল না। দেন 10 সেকেন্ড পর আমি আল্লাহকে ডাকতে দেন বিছানার উপর পড়ছি, আমি ফিল হয়েছে আমার বালিশগুলো আশেপাশে সব সরে গেছে, আমার বালিশ সব সরে গেছে, আমি উপর থেকে পড়ছি। তো দেন আমি এরপরেও চোখ খুলতে পারছিলাম, এরপরেও আমার সাথে মানে আমাকে এমন ভাবে ধরছে হাত পা গুলো, আমি না নড়তে পারছিলাম না, কিচ্ছু করতে পারতেছিলাম না। আচ্ছা, এই সমস্যা কি শুধুমাত্র এই বাসায় আপনার সাথে হয় নাকি অন্যান্য মেম্বারের সাথে হয়? না মানে আপনার আমার family র এমনিতে আমার সাথে আমার মেঠু ভাই ঘুমায়, ও সব সময় বলে যে ওর সাথেও নাকি মাঝে মাঝে এরকম হয়। দেন আমি আরো জিজ্ঞেস করছি আমার পাশের বাসায় যে আপুটা থাকে, ও একবার ফিল করছে ওর পুরো খাট নাকি কাঁপতেছিল। একই বিল্ডিং এ? একই বিল্ডিং এ। ইভেন আরো অনেক জিনিস, 7 তলায় যে আন্টিটা থাকে ওই আন্টিটাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আন্টি এরকম কিছু হয়? দেন উনি বলতে কি জানি উনি একটা দেখতে পারতেন মুরগির মতো, বাট গলাটা চিকন, অনেক লম্বা, মাথাটা অনেক ছোট। দেন উনি অনেক ট্রাই করছে, উনি দেখছে কি উনি ছেলেদেরকে 2 ছেলে টাইনা নিয়ে রেখেছে, বাট উনি অনেক ট্রাই করতে বাঁচানো বাঁচাতে পারতেছে না। আপনারা এখনো কোনো ব্যবস্থা নিয়েছেন? না মেইনলি তো ফার্স্ট শুরু হয়েছে, এখন 3 বছর হয়ে গেছে আমি ওই বিল্ডিং এ থাকছি। আপনি অভ্যাস হয়ে গেছে? তো এখন অভ্যাস হয়ে গেছে, মিনিমাম আমি এখন সবকিছু পারি। সেটা আপনার কোনো ক্ষতি হয় না আসলে? না এই লাস্ট বার একটু ক্ষতি হয়েছিল, বললাম যেটা অনেক সেটা ভয় ভয় পাইছিলাম। পেয়ে কিন্তু কোনো জিনিস মানে এমনিতে যেটা আমি খেয়াল করছিলাম, আমি যখন উঠে কাহিনীটা হওয়ার পর উঠে যখন আমি ভাইয়ের কাছে গিয়েছি, বলছি ভাই এরকম আমাকে পাঠান দিছে বা এরকম কিছু, ভাই বলে কিছু না। আমি ভাইয়াকে আমার রুমে এনে লাইটটা জ্বালা দেখাইছি, ভাইয়া দেখো পায়ের ছাপ, একটা ছোট পায়ের ছাপ ছিল, যেটা আমার বিছানার উপরে ছিল, এক পাশে বিছানা এক কোনায় ছিল, একটা ছোট হাফ টাইপের পায়ের ছাপ ছিল কিছু একটা। ভাইয়াকে দেখাইছি, ভাইয়া বলে যে না আপু এটা কিছু না, তুমি এমনি কিছু না। তো সেদিন সারাত ঘুমাতে পারি নাই, অনেক 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 বেশি ভয় পেয়েছিলাম। ক্ষতি তো হয় নাই, লাভ কখনো হয়েছে? কখনো না লাভ হয় নাই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা একটা ছোট বিরতিতে যাবো এবং বিরতির পর আবারও ফিরে আসছি। আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না। স্টে টিউনড রেডিও ফুড হিয়ার, ডোন্ট স্টপ দ্য ফুড। শুনছেন সবসময় রেডিও ফুডতে, আমি রাসেল আছি সাথে, এবং আমার সাথে রয়েছে মাসুম। চলছে ভূত এফএম, এবং আমাদের সাথে আর আমাদের আজকের অতিথিরা এখনো রয়েছেন। হাতে সময় খুব কম, ছোট্ট একটা ঘটনা শোনা যাবে এবং সেজন্য বাবু ভাই এখানে আছেন। আমরা ছোট্ট একটা ঘটনা শুনে আসি এবং তারপরেই আপনাদের SMS এবং আপনাদের ফেসবুকের যে কমেন্টগুলো আছে সেগুলো দিয়ে শেষ করবো আজকে ভূত এফএম। তো আমাদের সাথে থাকুন, আমরা ছোট্ট ঘটনা আছে বাবু ভাইয়ের সাথে। থ্যাংক ইউ রাসেল ভাই। এই ঘটনাটা ছোট ছিল না, ছোট বানায় ফেললাম আর কি। আচ্ছা, ওকে। আচ্ছা, এনিওয়েজ এইটা আসলে কাইন্ড অফ এ ব্রিফ। আমরা লাস্টে কক্সবাজার গিয়েছিলাম কদিন আগে। হয়তো আমি ভূত ফিল্মে বলেছিলাম যে ওখানে একটা মিথ শোনা যায় যে একটা রাস্তার পাশে একটা জায়গায় একটা বুড়ি মাঝে মাঝে দেখতে পাওয়া যায়। রাইট, এরকম আমি শুনেছিলাম। রাইট, এবং ওই জায়গাটা আমরা ভিজিট করতে যাই, আমি, হাবিব ভাই আর সাথে আরো কয়েকজন ছিল। তো যাওয়ার পর যেটা হয়, আমরা যখন যাই প্রায় সন্ধ্যা হয়ে গেছে রাসেল ভাই, ইটস লাইক ডাস্ক, কাইন্ড অফ ডাস্ক। ওই সময় মানুষ শান্ত ওঠে না, উঠতেও দেয় না ওই জায়গাগুলো, পাহাড় টাহাড়ে। তো ওখানে যাওয়ার পরে একটা মানে আমরা দাঁড়িয়ে কিছু ছবি তুলছিলাম, দেন আমি একটা অ্যালি দেখতে পাই, মানে দুটো পাহাড় মাঝখান দিয়ে একটা মানে যাওয়ার মতো জায়গা। সিমস লাইক হাঁটা যায়, বাট মানে অনেক জংলা। তো আমি কি করি, ওখানে হেঁটে যাই, হেঁটে আমি বেশ কিছুটা ঢুকে যাই। তো পেছন থেকে হাবিব ভাই আমাকে ডাকে,
আচ্ছা ডাক দেয় যে বাবু ভাই কোজান, আমি বললাম যে সামনে। এর মধ্যে উনি আবার চলে আসছে, উনি আমি পিছনে শাটারের শব্দ শুনতে পাচ্ছি, উনি ক্যামেরা ছবি তুলছে। এনিওয়ে ওখান থেকে আমাকে ডেকে নিয়ে আসো, উনি আমরা বেরোয় যাই, এরপর পাহাড় টাহাড়ে উঠি অনেক কিছু। এনিওয়ে সেখানে আরো কিছু ছিল, এটা আমি শর্ট করে ফেললাম। এনিওয়ে রাস্তা যে হাবিব ভাই বলতেছে যে আপনি যখন ওখানে গেছিলেন ছবি তুলতে, আই সিন সামথিং, মানে আপনার পেছনেই কিছু একটা ছিল উইচ সিমস লাইক এ শেপ, হিউম্যান শেপের মতো। তা আমি ছবি তুলছি জিনিসটার, এবং আমি যখন যাই তখন আর দেখি নাই জিনিসটা। তো আমি বললাম যে আই ডোন্ট নো হোয়াট ইজ ইট। আমরা হোটেলে আসলাম, আসার পরে হাবিব ভাই আপনার করে আপনার ক্যামেরাতে ছবিগুলো নেয় ল্যাপটপে নিয়ে দেখায়। তো উনি ছবি তুলছে, হাবিব ভাই বেশিরভাগ টাইমই ইনফ্রারেড ফটোগ্রাফি করে। তো ইনফ্রারেড ফটোতে ওটা যেটা আসে, ওই জায়গাটা যে জায়গাটা উনি স্পেসিফিকলি বলেছিল উনি কিছু দেখেছে, সেই জায়গাটা হচ্ছে বেগুনি কালার চলে আসছে। ইনফ্রারেড ফটোতে কিন্তু বেগুনি কালারটা ওইভাবে আসে না, মানে ভেরি আনইউজুয়াল কালার। তো ওইটাকে উনি মার্ক করে, বলে এখানেই ছিল সিংস। তো আমিও বেশ অবাক হয়ে যাই জিনিসটা কি। তো আরো স্ট্রেঞ্জ ব্যাপার যেটা ঘটে, ওই দিন সন্ধ্যার সময় আমি ফোন পাই একজন মানুষের, যেটা মানে পাওয়ার কথা না, কারণ ওনাকে না জানাই আমরা চলে গেছিলাম, সেটা ছিল আবরার ভাই। কারণ আবরার ভাই ফোন করে বলে যে আমি এখন কক্সবাজারে। আপনি আচ্ছা, আমি খুবই অবাক। আবরার ভাই কক্সবাজারে, আবরার ভাইকে আমি যাই, যে উনি এক জায়গায় দেখা করে আমার সাথে বিচার করে, বলে ভাই আমি খুব ক্লান্ত, আমার হঠাৎ করে মনে হলো যে আপনারা কোথাও গেছেন, এবং আমি মানে ফাইন্ড আউট করলাম পরে যে আপনারা কক্সবাজারে আছেন, আমি কক্সবাজারে আসছি। তো আবরার ভাই সম্পর্কে একটা জিনিস বলি, আবরার ভাইয়ের সাথে কুকুরের কোন রকম একটা যোগসূত্র আছে। যোগসূত্র বলতে যেটা বোঝাচ্ছি যে কুকুর ওনাকে দেখলে খুব অফেন্ডেড হয়। এটা আমি অতীতে অনেকবার দেখছি, মানে বিভিন্ন জায়গায় গেলে কুকুর ওনাকে দেখলেই ঘেউ ঘেউ করবে, মানে ফর সাম রিজন কোনো একটা যোগসূত্র ওনার সাথে আছে। তো ওই দিন জিনিসটা আরো কি হয়, আবরার ভাইকে আমরা হোটেলে নিয়ে আসি, আমাদের হোটেলের রুমে নিয়ে আসি ওই দিন। এনে আবরার ভাই আমাদের সাথে বসে গল্প করে, এবং একটা সার্টেন পয়েন্ট আবরার ভাই বেশ ক্লান্ত হয়ে ঘুমার মতো, মানে ঘুমায় যাচ্ছে আর কি, উনি বেশ টায়ার্ড হয়ে যাচ্ছে, হি ওয়াজ আই মিন ডোজিং অফ। এই সময় নিচে প্রায় 10-15টা কুকুর ঘেউ ঘেউ শুরু করে, একদম আমাদের বেলকনির নিচে, মানে প্রচন্ড রকমের কুকুরের ঘেউ ঘেউ শুরু হয় এখানে। এবং এক পর্যায়ে বৃষ্টি শুরু হয়, প্রচন্ড বৃষ্টি, এবং এই বৃষ্টির মধ্যেও কুকুরগুলো ডাকতে থাকে কোথাও। এই পর্যায়ে আমাদেরকে আবরার ভাই ঘুমায় যায়, অ্যান্ড হি টুক হাবিব ভাই's বেড। হাবিব ভাইয়ের বেডটা উনি, হাবিব ভাইয়ের বেডে আবরার ভাই ঘুমায়। আর তখন হাবিব ভাই যেটা করে, একটা ম্যাট্রেস নিয়ে উনি সরে হচ্ছে আপনার ওই এই স্লাইডিং ডোরের পাশে ওনার ব্যাট্রেসটা পাতে, এতে ঘুমা যায়। তো রাত্রেবেলা আপনার লাইট টাইট সব অফ করে, আমাদের ডিম লাইট জ্বালানো, আমরা শুয়ে আছি। তো এক পর্যায়ে আমি অনেকক্ষণ পরে হঠাৎ করে আমার ঘুম ভাঙে, আমি ঘুম ভেঙে দেখি হাবিব ভাই ওই স্লাইডিং ডোরের পাশে নাই। ওনার বিছনাটা আমি তাকায় দেখি আমাদের বিছনার পায়ের কাছে ওনার ম্যাট্রেস। তো আমি যে ওনাকে উঠাই যে হাবিব ভাই কি ব্যাপার, আপনি ওখান থেকে আসছেন কেমনে? তো উনি বেশ চমকায় উঠে ঘুম থেকে ওঠার পরে উঠায় উনি যেটা বলে যে বাবু ভাই একটু আগে যেটা হয়েছে আমি একটু ভয় পাইছি। আমি বললাম কিভাবে? বলে আমি যখন শুয়ে আছি, বৃষ্টির শব্দ শুনতে শুনতে এক সময় ঘুমায় গেছি, এই সময় আমি হঠাৎ ফিল করি জানলার মধ্যে, মানে স্লাইডিং ডোরে কেউ আঁচড় কাটতেছে, মানে মনে হচ্ছে কেউ নখ দিয়ে আঁচড় কাটতেছে, সামথিং লাইক দ্যাট। তো আমি মানে বেশ কিউরিয়াস হয়ে আমি ব্লাইন্ডটা একটু সরাই আমি যেটা দেখি যে একটা মানুষের মতোই প্রবাবলি মহিলা, হ্যাঁ, সে ওখানে বসা এবং তার ছায়া দেখা যাচ্ছে, সে ওখানে বসে আছে। এবং এটা দেখে আমি খুব ভয় পাই এবং আমি চমকা উঠি, কিন্তু আমি চমকা উঠে দেখি যে আমি ঘুমাচ্ছিলাম। ইট ওয়াজ এ ড্রিম, নাইটমেয়ার। আমি একটা দুঃস্বপ্ন দেখছি, এবং দুঃস্বপ্ন ঠিক এরকম। এবং এরপরে আমি প্রচন্ড ভয় পেয়ে আমি ওখানে আর থাকতে পারি না, আমি ম্যাট্রেসটা সরায় চলে আসি এখানে। তো এনিওয়ে আমি শুনে বললাম আচ্ছা চলেন আমরা যাই, ডাইনিং এ খেতে যাই। রাতের বেলা ওনাকে নিয়ে আমি চলে গেলাম ডাইনিং এ। তো পুরা নিস্তব্ধ হোটেলের এখানে ডাইনিং এ যখন খেতে যাচ্ছি, খুব ভালো খাবার অর্ডার দিতে আসছে। হাবিব ভাই খাবার একটু মুখে দিয়ে উনি মানে হি ফিলস লাইক থ্রোয়িং আপ, সে বমি করতে চলে যায়। এবং মানে উনি অনেকক্ষণ পর বাথরুম থেকে আসে, এন্ড হি ডাজন্ট ফিল গুড, ওনার বমি হতে থাকে। তো যেটা উনি বলে যে উনার এই ওই দিন এবং তার পর দিন থেকে উনি যেটা হয় যে উনি kept having that nightmare of that, you know, that thing, যে সেই বুড়িটার উনি দুঃস্বপ্ন দেখছে। তো উনি ঢাকায় চলে আসি আমরা, তারপরে আস্তে আস্তে উনি কিছুটা সুস্থ হন, এখন উনি বাইরে আছে ঢাকা। তো থিং ইজ হোয়াট আবরার ভাই, দ্যাট ইজ অ্যাকচুয়ালি আ হন্টেড প্লেস, যেটার কথা আমি বলছিলাম। এবং মানে আসলে এটা হন্টেড প্লেস, এবং এখানে কিছু একটা আছে। তো ওই যে বইটার কথা বলছিলাম বা যে বইটার কথা শোনা যায়, সেই বইটাকে হয়তো উনি হাবিব ভাই স্বপ্ন দেখেছেন, হ্যাঁ। এবং মানে এবং উনি শিওর যে ওইটাই উনি শিওর, হ্যাঁ, মানে ওটা উনি মনে করছেন, এবং উনি শিওর যে
যার কথা শোনা যায় তাকে তিনি স্বপ্ন স্বপ্ন দেখেছেন। দেখেছেন। অলরাইট, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আজকের কিছু পোস্টে এবং দেখতে পাচ্ছি ফেসবুকে অনেকে কমেন্ট করেছেন এবং তিনি লিখেছেন, ইমন খান লিখেছেন, আমি ইমন খান, মিরপুরে থাকি। সেকেন্ড স্টোরিটা অসাম। আমাদেরকে মনিহার দেওয়ান তারা লিখেছেন যে তারা 7 বন্ধু মিলে একসঙ্গে ভূত এফএম শুনছেন আমাদেরকে। এছাড়াও এস কে সুমন লিখেছেন, ভূত এফএম রাত 1টা বাজে স্টার্ট করলে ভালো হতো। অনেকে তো ভাই আরো আগে বলছে, আপনি আরো পরে বলছেন। সালাম খান লিখেছেন, আই লাভ ভূত এফএম। আমাদেরকে লিখেছেন আবির মাহমুদ, এগুলো সব ফেসবুকের কমেন্ট পড়ছি। লিখেছেন যে রাসেল ভাই, আমার মনে হয় বিভিন্ন স্টুডেন্ট হোস্টেলের ঘটনাগুলো সবারই ভালো লাগবে। আমারও তাই মনে হয়। যদি আপনারা পাঠান তাহলে পাঠাতে পারেন, যদি এখানে উপস্থিত হয়ে বলতে চান তাও পারেন। এটা আপ টু ইউ। তাহসানুল হক লিখেছেন যে খুব ভয় লাগছে আমাদেরকে। আলমগীর হোসেন পলাশ লিখেছেন চট্টগ্রাম থেকে। এছাড়াও আমাদেরকে SMS এখানে কমেন্ট করেছেন আরো অনেকেই। আমি দেখতে পাচ্ছি হারানো সুখ লিখেছেন, আই লাভ ভূত এফএম। আব্দুল আওয়াল লিখেছেন, খুব ভয় লাগছে আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকে এখানে কমেন্ট করেছেন, অনেক ভয় পাচ্ছি লিখেছেন বসন্তের কোকিল। আমাদেরকে এখানে আরো লিখেছেন অভিমান মঈন। আচ্ছা, শুনছেন তারা অনেকেই। যাই হোক, কিছু SMS রয়েছে আমাদের, দেখতে পাচ্ছি SMS করেছেন সাব্বির। এছাড়াও জাহাঙ্গীর, ভূত এফএম শুনছি ময়মনসিং থেকে। দাস্তানা আমাদের হাজারিবাগ থেকে লিখেছেন, লাস্ট স্টোরিটা অনেক অদ্ভুত। আমাদেরকে সাব্বির লিখেছেন যে রাসেল ভাই, কাহিনীটা শুনে আমার ঘুম চলে গেল, ভয় লাগলো। আমাদেরকে এছাড়াও শাহিম লিখেছেন রাজশাহী থেকে, হাউ আর ইউ? আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দয়ে। শুভ লিখেছেন, প্লিজ ভাই আমার নামটা পড়বেন, আপনার নামটা পড়ে ফেলেছি। নাইম আমাদেরকে SMS করেছেন, রানা খুলনা থেকে লিখেছেন, ইটস ভেরি হট। আমাদেরকে এছাড়াও সোহেল লিখেছেন যে গোয়ালখালী থেকে, আই লাভ ভূত এফএম। রোজেন আমাদের লিখেছেন, ভূত এফএম ইজ দ্য বেস্ট। এছাড়াও জাফর আমাদেরকে SMS করেছেন আমাদেরকে। দেখতে পাচ্ছি মালিহা হৃদয়। এছাড়াও আমাদেরকে বাবু ফ্রম শঙ্কর ধানমন্ডি থেকে লিখেছেন, আই লাভ ইউ অল। এছাড়াও আমাদেরকে লিখেছেন রোমান্টিক ভূত ফ্রম নারায়ণগঞ্জ। এবং আমাদেরকে তিনি লিখেছেন যে মাসুম ভাই আজকের ব্যাকগ্রাউন্ড মিউজিক ইজ এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স। আচ্ছা, তানিম আমাদের চট্টগ্রাম থেকে লিখেছেন, আজকে ভূত এফএম অসাম হয়েছে। এছাড়াও তাসমিয়া আমাদের মিরপুর থেকে লিখেছেন, লাস্ট স্টোরিটা অনেক ভালো ছিল। অর্পা আমাদের লিখেছেন, হাই ব্রো, আজকের ভূত এফএমটা অসাম হয়েছে। জ্যাকসন সুমন আমাদের লিখেছেন হাসনাবাদ কেরানীগঞ্জ থেকে। এছাড়াও আমাদেরকে এভলিন SMS করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি। এছাড়াও তানিম, এছাড়াও রূপকথা বরিশাল থেকে SMS করেছেন। সবুজ ঢাকা থেকে SMS করেছেন। নাইস নতুন বাজার থেকে SMS করেছেন আমাদেরকে। এছাড়াও রামিত SMS করেছেন মোতাহা। এছাড়াও আমাদের SMS করেছেন ডিজে ইমু। এছাড়াও অর্পা, তাছাড়া আরো অনেকেই দেখতে পাচ্ছি SMS করেছেন। অনেকের SMS পড়তে পারলাম না, বা আবার অনেকের SMS পড়েও ফেললাম। যাই হোক, যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, SMS পাঠালেন, ফেসবুকে কমেন্ট করলেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আরো অনেক অপেক্ষায় থাকবো আপনাদের নতুন সব ঘটনার জন্য। সেই জন্য আমাদের ইমেল অ্যাড্রেসটি অবশ্যই মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofursy.fm, which is bhwtfm@radiofursy.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। যদি আপনার ঘটনা সিলেক্টেড হয়, তাহলে ডেফিনেটলি আমরা সেটা, আপনি যদি চান তাহলে স্টুডিওতে আপনাকে ইনভাইট করবো। আপনি যদি চান তাহলে আমরা সেটা পড়ে শোনাবো। আর যদি দেশের বাইরে থেকে আপনি অডিও ক্লিপ পাঠিয়ে দেন, অর্থাৎ রেকর্ড করে পাঠিয়ে দেন, তাহলে সেটা প্লে করব। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী শুক্রবারে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। এবং অবশ্যই আমাদেরকে বেশি করে যেভাবে এতদিন পর্যন্ত ঘটনা পাঠিয়েছেন সেভাবে ঘটনা পাঠিয়ে যাবেন। আজকের মতো এখানে শেষ করছি। টাটা।